খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হয়ে গেল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 136তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবারের 136তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকা শহরের মিরপুরের কোনো একটি আবাসিক এলাকার হন্টেড প্লেসে। সিয়াম, মরিয়ম ও রুবাইয়াত এই তিনজনকে আপনারা শুনছেন ডরের 136তম পর্বে। শুরু হয়ে গেল হন্টেড প্লেস ভিত্তিক বাংলাদেশের একমাত্র রেডিও রিয়েলিটি শো। শুধু হন্টেড প্লেস ভিত্তিক আমরা বলবো না, ফেসবুক লাইভ হন্টেড প্লেস থেকে ডরের যেই মাত্রা আমরা যোগ করেছি, আমাদের সেন্সের জায়গা থেকে আমরা বলতে পারি পৃথিবীর কোথাও ট্যারোট কার্ড নিয়ে রেডিওতে ভৌতিক কোনো অনুষ্ঠান হয় না। এবিসি রেডিও এই প্রথম। আমি, আমার টিম, রেজা ভাই, সুমন, লোবান আর চিকিপ্রিয়া বাংলাদেশের রেডিও কালচারে নতুন কিছু আমরা দেবার চেষ্টা করেছি। রাত 12টায় শুরু হবে ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্ট উইথ রেজা ভাই, সঙ্গে থাকবো আমি আর চিকিপ্রিয়া। এবং শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল শুক্রবার ডরের ট্যারোট কার্ড পেজ থেকে লাইভ থাকবো আমরা হন্টেড প্লেস থেকে ঠিক রাত 11:50। তাহলে আজকে কোথায় সুমন? আজকে চলো এক কাজ করি, মানে গাড়িতে উঠি, দেখি কোন দিকে যাওয়া যায়। যেদিক গাড়ি যাবে সেখানেই ডর রেকর্ড। আর গেস্টরা যেই পর্যন্ত ভয় না পাবো ওই পর্যন্ত চলতেই থাকবো। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে যানজট দেখলেই ভয় লাগে। আচ্ছা যাই হোক, ডোন্ট ওয়ারি, আজকেও আমাদের একটা প্লেস ঠিক করা আছে। সেটা হচ্ছে এবার আমরা শাই করে মিরপুরে চলে যাব। যদি জ্যাম না থাকে তাহলে শাই করে যাব। জ্যাম থাকলেই পই পই করে যেতে হবে আমাদের। রাইট, চলো রওনা দিই। ওকে, উঠে যাই গাড়িতে। আই থিঙ্ক আমরা একটু ঘুরে যাই লোবান, ওই কালশির এদিক দিয়ে গেলে জ্যাম খুব একটা পাবো না। ওকে চলো রওনা ওদিক দিয়ে যাই। কারওয়ান বাজার থেকে গাড়িতে করে আমরা পৌঁছে যাই মিরপুর 11 নম্বর এলাকায়। সুমন, বেশ শর্টকাটেই তো মিরপুর পর্যন্ত চলে আসতে পারলাম, কিন্তু এখন এই বিল্ডিং দেখে তো মনে হচ্ছে যে না, এবার একটু কষ্ট করতে হবে তোমাকে। এবার একটু হেঁটে উপরে উঠতে হবে। আর বুঝতেই পারছো নির্মাণাধীন বিল্ডিং, এখনো কাজ বাকি আছে। সেটাই, এবং ফ্ল্যাটের এখনো বেশ কিছু বাসিন্দারা এখনো কিন্তু থাকা শুরু করেনি। মাত্র 2-1টা ফ্যামিলি খুব সম্ভবত আসছে, বাকিগুলোর কাজ। কিন্তু সিকিউরিটি গার্ডরে দেখতে পাচ্ছি। সিকিউরিটি গার্ডের সাথে কথা আমাদের আগে থেকেই আছে, এবং উনি যদি না জানতো তাহলে আমরা ঢুকতে পারতাম না। উনি যেহেতু জানে, চলো আমরা ঢুকে পড়ি। কয়তলায় উঠতে হবে সেটা? তুমি যে দিক দিয়ে যাচ্ছ এই দিক দিয়ে না, এই পাশের রাস্তা দিয়ে যেতে হবে। ওকে চলো। সো এই বিল্ডিং এ আমরা পৌঁছে গেছি। এখন শুধু মূল জার্নি শুরু করার অপেক্ষায় আমরা। এবং মূল জার্নিতে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও যদি এরকম হন্টেড জায়গায় গিয়ে আপনার ভয়ের ঘটনাগুলো সবার সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার শুরুতেই বলা হয়ে থাকে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। অথবা আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমার পেজে চলে আসতে পারেন www.facebook.com/rjsumon. এখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আমার পেজে আপনি একটা ফোন নাম্বার পাবেন, যে ফোন নাম্বারে ফোন করলে, অর্থাৎ এবিসির একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, যে ফোন নাম্বারে ফোন করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকে আমরা মূল জার্নি শুরু করি, অর্থাৎ আমাদের সাথে যেই অতিথিরা আছে তাদের ঘটনা দিয়ে। তবে একটু বলে রাখি সবাইকে, আজকে একটা চমক রয়েছে। আজকে এমন একজন অতিথি আমাদের সাথে আছে, শুনলে একটু আপনারা অবাক হয়ে যেতে পারেন। তো যাই হোক, শুনতে থাকুন, একটা সময় তো আমরা তার সাথে কথা বলবোই।
তো চলুন আমরা আসলে আমাদের অতিথির কাছে যাই। কি নাম আপনার? সিয়াম বলছিলাম। সিয়াম, ওকে। সিয়াম ভাই কোথায় থাকেন? চিটাগং থেকে। চিটাগং থেকে সিয়াম ভাই সেই সুদূর চিটাগং থেকে এসে ডরের জার্নিতে যোগ দিয়েছে। ওকে সিয়াম ভাই, আর সময় নষ্ট না করি আমরা সরাসরি ঘটনার দিকে যাই আপনার। আমি জানি যে আপনার কিছু চমৎকার ঘটনা আছে। শুরুতে আপনি কোন ঘটনা দিয়ে শুরু করতে চান আমাদের সাথে? আমি আসলে আমার ওই দাদার ঘটনা থেকে শুরু করতে চাই। এটা হচ্ছে 1940 দিকে মেবি। আমার দাদা একজন কিন্তু অনেক সম্ভ্রান্ত একজন পরিবারের সন্তান ছিলেন, মোটামুটি ধনাঢ্য, খুব পরহেজগার ছিলেন আর কি। প্রায় সময় ইবাদত বান্দেগি করতেন। তো একদিন তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আর কি। যখন উজু করছেন, মোটামুটি উজু শেষ হয়ে যাওয়ার পথে, তখন দেখছেন কি একটা ছেলে ওনার পাশে এসে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলো কি প্রথমে হ্যাঁ হয়তো বা কারো ছেলে হতে পারে। তো উনি ওইদিকে মনোযোগ না দিয়ে নিজের উজুটা কমপ্লিট করে। ছেলেটা এখনো যাচ্ছে না। জিজ্ঞেস করলো, কিরে তুই কার ছেলে, এখানে কি করছিস? আমি আপনার কাছে আসছি। তুই আমাকে চিনিস? হবে না, আমি আপনাকে চিনি না। তো তাহলে কি আমার কাছে কি জন্য আসছিস? হবে না, আমি আপনার কাছে আসছি জাস্ট আপনার সাথে আমি থাকবো আর কি। তো দাদার মোটামুটি ওই সম্পর্কে জ্ঞান ছিল, মোটামুটি জিনদের ব্যাপারে আর কি। উনি মোটামুটি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে কি হতে পারে। তো উনি ছেলেটাকে নিয়ে ঘরে চলে আসে আর কি। সবাই তো জিজ্ঞেস করছে যে মানে কে উনি। জিজ্ঞেস করার পরে দাদিকে বললো যে এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করো না, এটা জাস্ট জিনের ছেলে আর কি। ওই যে বাচ্চাটাকে পাওয়া গেছে এটা জিন ছিল? আমার দাদা বুঝতে পারে ওইটা। ওকে, জাস্ট আপনার সেবা করার জন্য আমি আসছি। আচ্ছা। তো এভাবেই ওই থেকে শুরু করে 8 বছর আমার দাদার কাছে ছিল ছেলেটা। মানে প্রাত্যহিক গড়ের কাজ আছে না, যতটুকু করা দরকার গৃহস্থলী কাজ, সব কাজগুলো একাই করতো। 8 বছর হয়ে যাওয়ার পরে একদিন আমার দাদা কি জানি মনে করে বলছে যে তোকে আর লাগবে না, তুই তোর দেশে চলে যা। ও কিন্তু অনেক বলছিল যে আমি যাবো না, চেষ্টা করেছিল না, তোকে আমার দরকার নেই, তুই চলে যা। জাস্ট এটা হচ্ছে দাদার ঘটনা। এই ঘটনাতে একটু কথা বলতে চাই। অনেকের কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগতে পারে, জিন মানুষের সাথে মানুষের মতোই বসবাস করছে। আমরা সবাই জানি যে জিন যে কোনো রূপ ধরতে পারে, হুবহু মানুষের মতো। অনেক প্রচলিত আছে মিষ্টি দোকানে বিশেষ করে যে মিষ্টি কিনে নিয়ে আসে মানুষের রূপ ধরে। এবং মাদ্রাসায় যারা পড়ে তাদের কাছে তো এই ঘটনা অ্যাভেলেবেল রয়েছে যে মাদ্রাসায় জিনরা পড়াশোনা করে এবং পুরো মানুষের বেশ ধরে স্টুডেন্ট হিসেবে থাকে, বোঝা যায়। তাহলে ওই ঘটনাগুলো কিভাবে ঘটে? হয়তোবা কিছু একটা কানেকশন আছে। জি ওকে সিয়াম ভাই, আমি আপনার বাবারও কিছু ঘটনা আছে আমি যতটুকু জানি। এইটা আসলে কি ছিল একটু শুনি। এটা ছিল আসলে আমার বাবা একজন আলেম ছিলেন। উনি বিভিন্ন সময় মানুষের উপকার করতো আর কি। তাবিজ ধোয়া বা জার ফুক যাই বলেন না কেন, এগুলো করতো আর কি। তো এগুলো করার সময় কিন্তু মানে যেটা শুনেছে কি আমরা তেমন একটা প্রোটেকশন দিত না নিজের শরীরের জন্য, ক্ষতি করতে না পারে এই জন্য। এটা আসলে এটাই ঠিক। ইনফ্যাক্ট ডাক্তার যখন অপারেশন করতে যায়, ডাক্তারও কিন্তু অনেক কাপড় টোপড় পরে অনেক কিছু একটা প্রোটেকশন নিয়ে যায় বা ইনফেক্টেড যেন না হয়ে যায়, কিংবা ডাক্তার থেকে যেন রোগীর কাছে কোনো ধরনের ইনফেকশন না ছড়ায়। এই ক্ষেত্রে কিছু হয়তোবা কোনো সোরাটোরা পরে অনেক আক্রোশ থাকে, বাজে জিনিসগুলো ওনাদের প্রতি অনেক আক্রোশ থাকে, নিজেকে বাঁচানোর জন্য একটা প্রোটেকশন নিতে হয়। তো যে একদিন রাত্রে কাজগুলা করার পরে মানে বাড়িতে আসছিল আর কি। মানে উনি কোনো হয়তো পেশেন্ট দেখতে গিয়েছিলেন। তো যেহেতু রাত খুব বেশি হয়ে গেছিল তখন রাস্তার টহল পুলিশ আসে না, পুলিশ ধরে ফেলে আর কি আব্বুকে। আচ্ছা। তো সাথে সাথে আব্বুকে নিয়ে থানায় চলে যায়, আব্বুকে লক আপে রেখে দেয় আর কি। যারা পুলিশ যাদের ডিউটি ছিল আর কি 4-5 জনের মতো। তো একটা সময় যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয় না, মানে আব্বু ঠিক করেছেন কি তাহাজ্জুদ নামাজ পড়বে। যখন ডিউটিরত যারা ছিল আর কি পুলিশ, তাদেরকে বলছে যে আমাকে একটু লক আপটা খুলে দেন, আমি উজুটা করবো আর কি। তো এটা করার পরে তেমন তো কোনো কর্ণপাতই করছে না। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আব্বু রেগে যায়, কি জানি একটু পরে আব্বু একটা ফু দেয়। তো তালাটা খুলে পড়ে যায় নিচে। পড়ে যাবো, পুলিশ গুলো তো হতবাক, কি ঘটলো এটা আমাদের সামনে। সবাই এসে আব্বুকে লকআপ থেকে বের করে নেয়, মানে ক্ষমা টমা চাই আর কি। ঘটনাটা আমাদের ফ্যামিলি মেম্বাররা জানে এই কারণে যে আব্বুকে যখন আমার চাচারা বেল করে নিয়ে আনতে যায়, তখন এই পুলিশ গুলাই কিন্তু তখন এই কথা বলে যে আপনার ভাই এই ঘটনা। মানে আসলে জাস্ট এই ছোট্ট জিনিসটা শেয়ার করার একটা কারণ হচ্ছে যে ওনার বাবা মানে কি পরিমাণে কামেল লোক ছিলেন ওইটা আর কি একটু বোঝানোর জন্য। ওকে, তারপরে আমরা যাই সামনের দিকে, আরো শুনি যে কি হয়েছিল এরপরে। আব্বু একটা সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ওনার কিছু ফিজিক্যালি সমস্যা ছিল। প্রায় অসুস্থ হয়ে যাওয়ার পরে 6 থেকে 7 বছর এরকম ঘরে ছিল। আব্বু এক সময় মারা যায়। তো মারা যাওয়ার 10 থেকে 11 দিন গত হওয়ার পরে আর কি একদিন আমার ছোট ভাই কিন্তু হাফেজ ছিলেন, আমি শুনে বলছিলাম মনে হয় আপনাকে। ছোট ভাই আব্বুর কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিল আর কি।
তখন সময়টা ছিল সুবে সাদিকের পরে, মানে সকালের নামাজের পরে। তো ও যখন কোরআন তেলাওয়াত শেষ করে উঠে যাওয়ার পরে হঠাৎ করে আব্বুর কবরের পাশে একটা কাগজ দেখতে পাই। তো কাগজটা কুড়ে নেই, তুলে নিয়ে যেটা দেখতে পাই এটা হচ্ছে আমার আব্বুর নাম, আমার ভাইয়ের নাম, জাস্ট লিখে আছে কি মানে আব্বুর নাম লিখে বলছে ওনার খবরের মধ্যে এই তাবিজগুলা ঘাড়াইতে হবে আর কি, এই টাইপের কথা। তো ও তো তাড়াতাড়ি বাসায় চলে আসে, দেখালো আমাদেরকে, আম্মুকে দেখালো, আমাকে দেখালো। বেলা 12টার দিকে আমি আমার কাজিনকে নিয়ে ওইখানে কবরস্থানে যাই। যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করি, পরে একসময় দেখতে পাই 3টা তাবিজ পাই আমি আমার আব্বার কবরে। তাবিজগুলা 3 পাশে পাই, একটা বুকে, একটা ডান পাশে, একটা বাম পাশে। আচ্ছা, তো এটা মানে মাটির মধ্যে পোতা ছিল? হ্যাঁ, মাটির মধ্যে পোঁচা ছিল। আমরা এরপরে তাবিজগুলা নিয়ে বাসায় যাই, বাসায় ওরা হুজুরকে দেখাই, বলে যে আপনাদের হয়তো কিছু করতে চেয়েছিল আর কি, ভালো হয়েছে আপনার পেয়ে গেছেন আল্লাহর কোনো একটা রহমতে, এগুলো তাবিজগুলা পুরাই ফেলেন। তো আমরা পুরাই ফেলি। তাবিজগুলো পুরানোর পর থেকে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। মানে আব্বু এগুলো প্রোটেক্ট করে রাখতো, আব্বু যখন ছিল তো আমাদের তখন মাথা ব্যথার কোনো কারণ নেই। উনি চলে যাওয়ার পর থেকে তাবিজগুলো পুরানোর পর থেকেই ঘটনাগুলো ঝামেলা শুরু হয়। কি ধরনের প্রবলেম গুলো ফেস? তখন একদিন আমি বাসায় নেই, আমি 4 থেকে 5 ঘন্টা ধরে বাসায় নেই। তো আমার ছোট বোন দেখলো কি হঠাৎ করে আমি এক রুম থেকে অন্য রুমে হেঁটে যাচ্ছি। তো আমি যখন বাসায় আসলাম আমাকে জিজ্ঞেস করছে, ছোট ভাই তোকে তো দেখলাম তুই এই দিক থেকে এই রুমে হেঁটে যাচ্ছিস, তুই তো কোনো রেসপন্স করিস। তো আমি তো বললাম, আমি তো অবাক হয়ে গেলাম, 4 থেকে 5 ঘন্টা ঘরে নেই, বাসায় নেই, আমাকে কিভাবে দেখলো? এরকম আর কি। বাসার সবাই একসাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে মনে হলো যেন কেউ আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ঠিক আছে, আমি মনে করলাম হয়তো এটা আমার মনে হচ্ছে। সবাই সব মানে আমার একজনের প্রত্যেকই সেম, মানে একজন চোখের দিকে একজন সেই আছে, এটা কি হলো? আলাদা আলাদা ভাবে ওনারা দেখতে পাচ্ছে যে মানে হ্যাঁ এরকম অশরীরী কিছু একটা এক্সিস্ট করে, যেটা আগে কখনোই আপনার টের পান না। হ্যাঁ, টের পাইনি। ওকে, তারপর কি হলো, এগুলো হওয়ার পর থেকে মানে আম্মু বলছিল যে একটা হুজুরের কাছে যা, কি সমস্যা দেখ, তো আব্বু যেহেতু নাই। তো আমরা হুজুরের কাছে যাওয়ার পরে যেগুলো আমরা জানলাম যে আমাদের বাসা নাকি পাশে নাকি জিনদের রোড পড়ে, যাতায়াতের রাস্তা, আমাদের কারণ নাকি ওদের কিছু ডিস্টারবেন্স হচ্ছে, এই কারণে আমাদের এই বিরক্তগুলো করছে আর কি, যেটা হয়তো আগেও ছিল, আপনার আব্বুর কারণে আপনারা টের পাইনি, কখন জানি না, হয়তো আমাদের জন্মের আগে হতে পারে। ওই জায়গার মধ্যে আমরা যে ঘরে আছি ওই ভিটার মধ্যে নাকি একটা খুন হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে এরপর থেকে নাকি আমাদের ভিটাটা কবি সপ্ত ভিটা বলা হতো। আমরা শুনি পরে যা আমরা শুনে অবাক হয়ে যাই। মানে এই প্রবলেম গুলো আপনারা ফেস করতে এই জিনিসটা আমি অনেকবার পেয়েছি যে জিনদের আসলে চলাচলের কিছু নির্দিষ্ট রুট থাকে এবং সেই রুটে যদি আপনি পড়ে যান কিংবা আপনার ঘরটা পড়ে যায় তাহলেই হয়তো আপনার জন্য প্রবলেম করে আর কি। তারা এই রুটগুলো চেঞ্জ করতে চায় না সহজে। হ্যাঁ চায় না, এটা ঠিক। আরেকটা সমস্যা কি জানেন, মানে আমরা পড়ে যা জানলাম আর কি, মানে আমাদের সমস্যা খুব বেশি করতে পারছে না একটা কারণে, আমাদের পরিবার সবাই কিন্তু নামাজ বলেন, কোরআন তেলাওয়াত বলেন, সবাই সবকিছু করে। এই কারণে হয়তো আমাদের মানে হুজুরদের কাছ থেকে শুনেছি আর কি, আমরা যে আপনারা যেভাবে আছেন ওভাবে থাকেন, এভাবে থাকলে হয়তো বা সমস্যাটা হবে না। তো শুনলাম এই সমস্যাগুলো হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম কি এই সমস্যার মধ্যে তো থাকা যায় না এখানে। আসলে এটা অস্বস্তিকর একটা বিষয়, মানে আমাকে সরাসরি ক্ষতি না করলেও এটা আমার জন্য অনেক অস্বস্তিকর একটা বিষয়। এমনি মনের মধ্যে অলওয়েজ ভয় কাজ করে যে আমরা ডিসিশন নিলাম কি আমরা টাউনে চলে আসবো। আব্বা মারা যাওয়ার 1.5 থেকে 2 বছরের ভেতর আমরা টাউনে চলে আসি। টাউনে আসার পর থেকে তেমন খুব বেশি সমস্যা হচ্ছিল না, কিছু কিছু তো হয় যেহেতু আমরা আগে এইগুলো ফেস করে আসছি। যেমন ধরেন আমরা 6th ফ্লোরে থাকি, 7th ফ্লোর একদম খালি, কেউ নেই। হয়তো রাত 12টা-1টা পরে মনে হতো যে কেউ কিছু করছে, মানে কোনো ফ্যামিলি মানে ধরেন কর্মকাণ্ড টের পাচ্ছি, যেমন টেবিল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিচ্ছে, অথবা পাটা ওটার শব্দ শোনা যাচ্ছে, মানে অথচ পুরো ফ্ল্যাট একদম খালি, কিছু নেই। আমরা জিজ্ঞেস করেছি অলরেডি আশেপাশের মানে যারা ভাড়াটি আছে, কি আপনারা কি কিছু করছেন না, কেউ তো কি কিছু করছে না। তবে আরেকদিন হলো কি আমার ছোট ভাইটা নাই, নামাজ পড়তে গেছে, আমি নামাজ পড়ছি সামনে আমাদের ড্রয়িং রুমে, আমি নামাজ পড়ছি, আমার ছোট বোনটা নামাজ পড়ছে আমার ভাইয়ের রুমে, ড্রয়িং রুম থেকে ভাইয়ের রুমটা দেখা যায়। তো কি আমার ছোট বোন যখন সালাম ফেরালো না, সালাম ফেরানোর পর দেখছি কি আমার ছোট ভাইটা আসছে, মসজিদ থেকে আসছে। তো এই ঠিক 15-20 মিনিট পরে কলিং বেল দিলে আমার ছোট ভাইটা নামাজ পড়ে আসলো। হঠাৎ তুই করে কিছুক্ষণ আগে দেখলাম না, না আমি তো নামাজ পড়তে গেছি, আমাকে কিভাবে দেখবি, এই টাইপের কিছু মানে ছোটখাটো কিছু জিনিস আপনারা টের পাচ্ছেন। মানে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের ফ্যামিলির একটা ট্রেডিশন, যে আগে থেকে বলছিলেন যে জিন পালা হতো, জিনদের সাথে একটা কানেকশন রয়েছে ফ্যামিলির। তো
আমি ইনফ্যাক্ট যতটুকু মানে শুনেছিলাম আপনার সম্পর্কে, আপনার ভাইয়েরও কোনো একটা ঘটনা। হ্যাঁ, জি জি জি, শুনবাই। ওটা কি ছিল? ওটা ছিল আসলে আমাদের সেজো ছাচারা থাকতো না আর কি বাড়িতে। তো ওনাদের একটা বাংলো ছিল, বাংলোটা হচ্ছে মানে থাকার মতো, ওনারা টাউন থেকে আসলে থাকবে আর কি টাইপের। তো ওই টাউনে ওই ফাঁকাই থাকতো মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, মোস্ট অফ দ্য, কিন্তু ওইখানে একটা সময় আমার ভাইয়া শিফট করে, বড় ভাই, যে উনি একাই। তো উনি বেশ কয়েকদিন থাকলো, প্রত্যেকে ওনার সাথে কিছু সমস্যা ঘটছিল। যেমন উনি শুয়ে আছেন, দেখছেন যে কি হঠাৎ করে সন্ধ্যা একটা কথা বলার পরে উনি ঘরটা হচ্ছে টিনের, মানে পাকা কিন্তু টিনের, মানে দেয়ালগুলো পাকা আর শুধু চালটা টিনের। তো মনে হতো কি ওই পাশে যত গাছ ছিল আর কি, গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, সবগুলো ভেঙে পড়ছে এই ঘরের টিনের উপর পড়ছে, মানে বিভিন্ন তুফানের আওয়াজ, বাতাসের আওয়াজ। কিন্তু সকালবেলা উঠে ভাইয়া দেখলো কি কিছুই নেই এখানে। ভাইয়া এগুলো টের পাচ্ছিল আর কি। উনি যখন রাতের বেলা ঘুমাইছিল, গভীর রাতে আবার ধরেন 12টার পর থেকে উনি শুনতে পাচ্ছেন যে যত গাছ আছে গাছগুলো সব টিনের উপর ভেঙে পড়ছে, তুফান হচ্ছে, বাতাস হচ্ছে, বড় কি কোনো বড় একটা পশু ছাদের উপর দিয়ে হাঁটছে, ঠিক আছে, ঢালে ভেঙে পড়ে গেছে, টিন ফেটে বেরিয়ে হয়ে গেছে। কিন্তু সকালবেলা বাইরে উঠে দেখে যে কিছুই নেই, না একটা পাতা আছে, না একটা চালের মধ্যে কোনো ধরনের কিছুই নেই, এবং গাছও যথারীতি একদম ভালো। এরপর মাঝে মধ্যে ভাইয়া তো মাঝে মধ্যে বাইরে যেত বিভিন্ন কাজে, কেউ থাকতে পারতো না ওই ভাঙলোটাতে। ইভেন আমিও একটা চেষ্টা করেছিলাম থাকার জন্য। আমি 3:30টার দিকে আমার বাসায় আবার ব্যাক। মানে কি হয়েছিল এই টাইপের এগুলো আমার সেম এই জিনিসগুলো হচ্ছিল, মানে কি ভেঙে পড়ছে, দরজা দিয়ে কি টোকা দিচ্ছে, অথবা ছাদের উপর দিয়ে কেউ হাঁটছে, এইগুলো হচ্ছিল। সেই ভয়ে আপনি রাতের বেলায় চলে আসেন। 3:30টার দিকে আমি দরজা খুলে থালা মেরে তাড়াতাড়ি করে চলে আসে। এরপরে আরেকটা ঘটনা হয়, বেশ কিছুদিন পরে আমার ভাইয়াকে একটা স্বপ্ন দেখায় যে সকালবেলা তোর দরজার পাশে মানে কাঁথা টাতা সেলাই করে সোচ আছে না, 2-3টা সোচ থাকবে, একটা তসবি থাকবে, আচ্ছা, আর কিছু ভালো থাকবে। ভাইয়াকে স্বপ্ন দেখায় তুই সকালে উঠে জিনিসগুলা নিবি, বালিগুলা তোর ঘরের চারপাশে ছিটাই দিবি। এটা জাস্ট স্বপ্ন দেখে ভাইয়া। ঘুম ভাঙার পরে ভাইয়া কিছুক্ষণ পরে সকালের আজান দিয়ে দেয়। তো উনি নামাজ কালাম পরে আলো দেখা পায় আর কি, হয়তো সূর্য উঠেছে এই টাইপের। তো উনি দরজাটা খুলে, দরজা খোলার পর ঠিক যে স্বপ্নটা উনি দেখেছেন ওগুলাই, যে স্বপ্নটা মানে একটাও মিস নেই, যে হুবহু একটা তাবিজ, কয়েকটা সুচ আর আপনার কিছু বালি। তো এটা ভাইয়ার কাছে অনেক দিন থাকে, অনেক দিন এই সুচ এবং আপনার তসবিটা ছোট ছিল, সাদা টাইপের, আম্মুর কাছে ছিল আর কি। ওটা কেন দেওয়া হয়েছিল? বলেছিল ঘরে ছিটিয়ে দিতে। জাস্ট বালিগুলো বলছে, বালিগুলো কেন ছিটিয়ে দিতে বলেছে? মানে ওই যে তোর যে সমস্যাগুলো হয়, আচ্ছা, হয়তো এগুলো না হওয়ার জন্য। তো ভাইয়া বালিগুলো ছিটাই দেয়, ছিটার পরে ওই আপনার সুচ আর এটা রাখে দেয়। তো ওই সমস্যা কি সমাধান হয়েছিল বালিগুলো ছিটানোর পর? এই ধরনের শব্দ আপনাকে তো বললাম, শুধু ভাইয়াই থাকতো এখানে। ও আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে এর পর থেকে শুধুমাত্র আপনার ভাইয়া থাকতে পারতো, জি জি জি, আর কেউ থাকতে পারতো না। এটা ছিল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, মানে বাংলোর ঘটনাটা। আমরা চেষ্টা করবো ওই বাংলোটার একটু আমাদের ডেস্টিনেশন হতে পারে কিনা সেটা। তো সিয়াম ভাই, আর কোন ধরনের কোন ঘটনা কি আছে শেয়ার করতে চান আমাদের সাথে? ছোট্ট একটা ঘটনা আছে, আমাদের পাশের বাড়ির 2 নম্বরের এক চাচাতো ভাইয়ের সাথে। আর এই 2 নম্বরের চাচাতো ভাইটা ওদের কিছু গৃহপালিত কিছু গরু ছিল, তো ওগুলো ও মাঠে চড়াই না, কারণ মাগরিবের আজান আছে না, আজান হয়তো 10-15 মিনিট আগে ওইগুলো নিয়ে আসছে আর কি। আসার পথে আমাদের বাড়ির আগে কিন্তু একটা পুকুর ছিল আর কি, বড় টাইপের পুকুরের পাশে 2-3টা তাল গাছ আছে আর কি। যখন আসছিল প্রায় পুকুর পাড়ে আসছে তাল গাছটার সামনে, তো হঠাৎ করে ও দেখতে পাই কি তাল গাছের মাথার মধ্যে একটা মানুষ টাইপের অবয়ব, ঠিক আছে। প্রথমবার দেখার পরে তেমন একটা আমলে নেয়নি, তারপর সেকেন্ড টাইম যখন আবার দেখালো দেখলো কি হ্যাঁ সেই একই অবস্থা, মানুষটা মানে মানুষের অবয়ব। সে এরপরে ওইভাবে চেয়েছিল অনেকক্ষণ, মানে ওর যেটা ধারণা হয়তো 10 মিনিট হতে পারে, টানা তাকিয়েছে। হ্যাঁ, টানা তাকিয়ে হঠাৎ এক পর্যায়ে সে ফিল করলো কি তার মুখের মধ্যে কেউ যেন একটা থাপ্পড় মারলো। আচ্ছা, হঠাৎ করে সে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো ওই পথে আমার একটা চাচা আছে, উনি আসছিল আর কি, পথের মধ্যে দেখতে পাই আর কি। দেখতে পেয়ে আমার ওই কাজিনটাকে নিয়ে চলে আসে পাশে। জ্ঞান ফেরার পরে ওর একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে থাপ্পড়টা মুখে দিছিল পরে, মানে জ্ঞান ফেরার পরে 2 থেকে 2.5 মাসের মতো ওর ঘাড়টা মানে বাঁকা ছিল, মানে একদম পুরো অ্যাঙ্গেল ছিল, মানে ঘাড় ঘোরাতে পারতো না। বাসায় আসার পর ওর কাছ থেকে যেটা জানতে পারলো, মানে যে ও এভাবে আসছিল, একটা মানুষ দেখেছে, তো হঠাৎ করে এই ঘটনাটা।
এই 2-2.5 মাস পরে ওর মোটামুটি খুব অদ্ভুত, মানে একটা জিনিস চিন্তা করেন যে ঘাড় পুরো বেঁকে যায়, 2-2.5 মাস পর্যন্ত ঘাড় নাড়াতে পারে, মানে একটু অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। আমি একটা ছোট্ট ঘটনা বলবো না, আমার মনে হয় অনেকেই জেনে গেছে, কিছুদিন আগে পত্রিকাতেও এসছে, যশোরের কোন একটা মেডিকেল কলেজের জিনের আতঙ্কে কলেজ বন্ধ করে দিয়েছে, মেডিকেল কলেজ যশোরের, মানে খুব নামকরা একটা মেডিকেল কলেজ, যে ওখানে নাকি এরকম হয়েছে যে একটা জিনের আতঙ্ক তৈরি হয়ে গেছে সবার মাঝে, মানে অসুস্থ হয়ে যাচ্ছে, বেশ কয়েকজন স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। তো এই আতঙ্ক সবার মাঝে এমন ভাবে ছড়ায় পড়ছে যে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে যে মেডিকেল কলেজটা আপাতত বন্ধ ঘোষণা করার জন্য। তো একবার চিন্তা করে দেখেন, একটা মেডিকেল কলেজ যেখানে মানে এই ধরনের তাবিজ কবজ জিন টিন এসবের কোনো কিছু এক্সিস্টেন্স বিলিভ করা হয় না, সেই জায়গাটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে এই ধরনের আতঙ্কে। মানে অনেক কিছুই ঘটতে পারে, হয়তো এটা আমরা বিলিভ করি না, কিন্তু জিনরা কিন্তু এক্সিস্ট করে। আমাদের শরীয়তে, আমাদের ইসলামে কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে যে আমি এক্সিস্ট করে, এবং বলা হয়েছে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আসলে আমাদের চারপাশে অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে যায় যেটার ব্যাখ্যা আসলে আমরা ওভাবে খুঁজে পাই না, এবং যখন এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে সেটা আসলে একটু অবিশ্বাস্যই মনে হয়, অবিশ্বাস্য রকমের লাগে। যেমন এই বাড়িটার কথাই বলছি, যে এই বাড়িতে আজকে আছি, এই বাড়িটাও আপনার কাছে মনে হবে যে এখানে এই বিষয়গুলা অবিশ্বাস্য রকম, কিন্তু আপনি যদি নাইট স্টে না করেন এই বাড়িতে, তাহলে আপনি বুঝতে পারবেন না, দূর থেকে বোঝার কোনো উপায় নেই যে এই বাড়ির মধ্যেও ঝামেলা রয়েছে। তো যাই হোক, চলেন আমরা আমাদের যিনি পরবর্তী অতিথি আছে আমরা তার কাছে যাই। ডর মানে ভয়, haunted by Prime Minister Mango Candy। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথেই রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0963892892। প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর 89.2 ABC Radio 89.2 FM। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ঝুম বৃষ্টির দিনে হয়তো আপনাকে রেখেই বাসার সবাই দাওয়াত খেতে চলে গেছে, আর এমন সময় যদি লোডশেডিংটা হয় তাহলে তো আর করার মতো তেমন কিছু থাকেও না। আসলে আমরা যারা সোশ্যাল গ্যাদারিং, শহরের মিরপুরের কোনো একটি আবাসিক এলাকার হন্টেড প্লেসে ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। ঘরের মধ্যে 2-এর অধিক জন থাকবেন না। বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর ডরের জার্নি চলছে এবং এর মধ্যে বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্সও জানতে শুরু করেছেন। সো আর কথা না বাড়িয়ে এবার আমি যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং একটু স্পেশাল ওনাকে আমরা বলবো, যে আমরা সচরাচর এরকম কাউকে পাইনি। সো আমি সরাসরি তার কাছ থেকেই তার পরিচয়টা একটু জানার চেষ্টা করি। আন্টি, আপনার নামটা একটু কি আমরা জানতে পারি? আমার নামটা মরিয়ম জামিলা নার্গিস। ওকে, আন্টি আমাদের সাথে আজকে ডরের জার্নিতে যোগ দিয়েছে এবং ওনার এইজ 40 আপ। হ্যাঁ, 46 চলছে, বুঝতে পারছেন। সো আমরা ধীরে ধীরে সেই এক্সপেরিয়েন্স গুলো জানার চেষ্টা করব, কিন্তু আমাদের হাতে যে সময় রয়েছে সেই সময় আসলে ওনার সমস্ত এক্সপেরিয়েন্স জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপর আমরা যতটুকু সম্ভব এই অল্প সময়ের মধ্যে। আন্টি, আমি অফ দ্য রেকর্ড আপনার কাছে যেগুলো শুনেছি আপনার অনেক ধরনের ঘটনা আছে, তো এগুলো শুরু হয়েছিল সেই ছোটবেলা থেকেই। সো আমি একটু শুনি যে কিভাবে আসলে সূত্রপাত হয়েছিল। তো হয়েছে কি, মানে আমি ভোলায় জন্ম, ভোলায় বড় হয়েছি। তো ভোলা সদরই আমাদের বাড়ি। আমাদের বাংলোটা বেশ বড়, মানে প্রায় রাত্রে আমি যখন ঘুমাইতাম তখন দেখতাম যে আমার কাছে একজন হুজুরের মতো আসতো। তখন আমি ছোট ছিলাম, তখন তাকে মনে হইতো যে বয়স্ক। আচ্ছা। তো এরকম আইসা আমার পায়ের কাছে বসতো, আমি চোখ মিলে দেখতাম, হাত খোলা থাকতো, কিন্তু আমি উঠতে পারতাম না। একদিন স্বপ্নে দেখাইলো যে তুমি ভয় পাও না, তোমাকে তো আমি ভয় পাওয়ার জন্য ইয়া করি নাই, তোমাকে আমি অনেক পছন্দ করি। আসলে তোমাকে আমি পাইছি আজানের সময়, তুমি তখন পড়ার ঘর থেকে ঘরে আসতেছো ওই টাইমে। তখন আমি ফিল্মের মতো আমি দেখতেছি যে আমার 2 কাজিন বসা, আমার বড় বোন
আপনি তখন সেটা ইমাজিন তখন করছেন? ইমেজিন করতেছে এবং ওই দৃশ্যটা আমার চোখের উপর আসতেছে, আমি দেখতেছি। তখন আমি ওখানে দাঁড়ানো, আজান দিতেছে, এমন মুহূর্তে উনি আমাকে লুক করছে, তাকাইছে, এর জন্য তোমার সাথে আমি আছি, তুমি আমাকে দেখলে ভয় করো না। তারপর আমি মনের দিক থেকে অনেকটা মানে ক্লিয়ার হইছি, কিন্তু তারপরও একটা ভয় মনের ভিতর সবসময় কাজ করতো। তো উনি আমাকে আমার আপদ বিপদ, ভালো মন্দ, আমার বিয়ে, সবকিছু আমাকে বলতো। আপনি কি মানে স্বপ্নে ঘুমের মধ্যেই কি ওনার সাথে যোগাযোগ হতো, নাকি এমনিতে আপনি জেগে আছেন ওই সময় উনি দেখা দিত আপনার সাথে? আমি জেগে আছি ওরকম তাকে আমি ফাইন্ড আউট করতে পারতাম না, তবে আমার কাছে মনে হইতো যে সে সবসময় আমাকে নজরদারিতে রাখতো। আমি যা করতাম তাই উনি আমাকে বলতো কিভাবে। যেমন একদিন উনি আমাকে বলছে যে আমি সারাত্রে স্বপ্ন দেখছি যে একটা মহিলা আমার কাছে আসবে, সে যা চাবে আমি যেন তাই দেই। তখন আমি দিনের বেলা স্কুল করতে গেছি, পড়তে গেছি, আমার আর ওটা ব্রেনে ছিল না। হঠাৎ করে দেখি যে এক মহিলা ঠিকই আমার বাসার সামনে এসে বলতেছে, মা আমাকে কয়টা ভিক্ষা দাও, চাল ডাল যা ছিল এনে দিছি। পরে আমাকে বলছে যে আর কিছু নাই। তখন আমি বললাম যে হ্যাঁ আছে, আমাদের ঘরে অনেক সবজি আছে। তখন আমি কিছু সবজি নিয়েও তাকে দিই। তো দেওয়ার পর সে আমাকে বলে, তুমি আমার দিকে না তাকাইয়ে তুমি সামনের দিকে তাকিয়ে চলে যাও, তুমি আমার দিকে তাকাবা না। চলে আসলাম, আসার পর আমার মনে হইলো যে ওনাকে আমি রাত্রে দেখছি এবং উনি আমাকে একটা আংটি সাজছে। তখন আমি আংটিটা নেই। তখন বলছে যে ঠিক আছে, তাইলে তোমার কাছে উনি যাবে। তারপর আমি দিনের বেলায় ঘটনার সাথে মিলে গেল আমার ঘটনাটা। উনি থাকতে কিন্তু আমার মনে পড়ে নাই, মনে হয়েছে যে আমি চিনি পরিচিত, এর সাথে আমার দেখা হয়েছে। অনেক পরে আমার স্মরণ হয় যে আমি ওইভাবে দেখছি তাকে। যাক, এইভাবে আমার অনেক দিন আমি পাড়ি দিছি। আমাকে স্বপ্নে বলতো, তুমি এই দোয়াটা নাও, এটা পড়লে তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু জানবা। একবার আমার বড় ভাই আমাকে বলতো যে তোর কাছে যেই হুজুর আসে ওই হুজুরটাকে বলিস তো আমার কাছে আসতে। বড় ভাই খেপাইতো, মানে বিশ্বাস করতো না বড় ভাই। তখন আমার বড় ভাই পিরিজপুরে কাজের জন্য গেছে, তখন সে চেয়ারম্যানের বাড়িতে বাংলোতে ঘুমাইছে। তখন আমার বড় ভাই রাত্রে দেখে যে এক হুজুর তার কাছে আসছে। আমার বড় ভাই ঘুমের ভিতর দেখতেছে আর বলতেছে, তুই যে তোর বোনকে বলিস তোর সাথে যে হুজুর থাকে, আমি সেই হুজুর, তুই আমাকে কি করবি কর। তখন আমার বড় ভাই গলা টেপে ধরতেছে। আমার বড় ভাই কোন রকম জানটা নিয়ে বের হয়েছে। তারপরে এই পর্যন্ত আজকে প্রায় 35 বছর আমার ভাই এত ভয় পেয়েছে, আমাকে আর হুজুর নিয়ে কোনো কথা বলে না, কোশ্চেনই করে না। এবং তার আগে সে আমাকে অনেক খেপাইতো, আসলে এই বিষয়গুলো আসলে এমনই, মানে যার সাথে না ঘটে বা যে এই বিষয়গুলো ফেস না করে তাদের জন্য বিশ্বাস করা একটু মুশকিল। হ্যাঁ, সোটা। তো এরপরে কি হলো আন্টি? আমরা এরপর অনেক ঘটনা আছে। একবার আমি বরিশাল, আমার হাজবেন্ড ওখানে চাকরি করে, সরকারি বাংলোতে আমরা থাকতাম। তো আমি একদিন স্বপ্ন দেখি যে আমাকে বলতেছে যে দেখ, তোর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তোর সংসার হয়েছে, এখন আমারও বয়স হয়েছে, আমি তোমার কাছ থেকে এখন বিদায় নিয়ে যাব। তোমার কাছে আমি এত বছর ছিলাম, তুমি আমার কাছ থেকে কিছুই নাও নাই, তুমি আমার কাছে কিছু চাও। তখন আমি বললাম যে না, আমার কিছু লাগবে না। তা আমি বলছি না। তারপর দেখলাম যে আমাকে অনেকগুলো মানে ঘটির ভিতর অনেক টাকা, স্বর্ণ। তো বলছে তুমি এখান থেকে যে কোনো একটা নেও বা যা পারো তুমি নাও। তখন আমার দাদি সবসময় আমি গল্প করছে যে স্বপ্নে যা দেখাবে, যা দিবে, তা তুমি কখনো নিবা না, তাহলে তোমারও কিছু রিটার্ন করা লাগতে পারে। তখন আমার দাদির ওই উপদেশটা আমার সবসময় মনে ভিতরে কাজ করত। তখন আমি বলছি যে না, আমার কিছু লাগবে না। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, আমি তো অনেক বছর তোমার কাছে ছিলাম, তুমি কিছু নিলে না, ঠিক আছে এই দোয়াটা নাও অন্তত পক্ষে। তো দোয়াটা আমার বেশ কয়েকদিন মনে ছিল, কিন্তু আমি খাতায় লিখে রাখি না, এর জন্য আমি ভুলে গেছি। আমি দোয়াটাও কখনো রাখি নাই, কিন্তু আমি যখনই ওনার কথা বলি বা কাউকে, তখনই আমার শরীরটা বার হয়ে যায় এবং নাক মুখ আমার প্রচন্ড গরম হয়ে যায়, মাথা অস্থির হয়ে যায়। এখনো আমার তা হচ্ছে, এখনো হচ্ছে। শুরুতে যখন আপনার সাথে আমরা কথা বলা শুরু করি এবং তারপর থেকে কিছুটা চেঞ্জ আপনার মধ্যে, হ্যাঁ, আমার ভিতর অনেক চেঞ্জ চলে আসে এবং এক পর্যায়ে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়ি। তো বরিশাল যখন ছিলাম, তখন উনি যখন চলে গেছে, তখন আমার বাংলোর পিছনে 400 বছরের পুরাতন একটা গাছ ছিল। তো ওটা দেখলে আমার সব সময় মনের ভিতরে একটা ভয় লাগতো এবং আমি জানতাম না ওখানে যে এত পুরাতন একটা গাছ আছে। যখন বারান্দায় যাইতাম তখন আমার গায়ের ভিতর কেমন ভার করতো। তখন একদিন স্বপ্নে দেখি যে আমার ঘরটার ভিতর 60টা লোক আসলো। 60 জনের গায়ে 60টা কাবলি এবং খুব সুন্দর কালার, সব পরিচ্ছন্ন কাবলিগুলা। তো এসে আমার রুমে সবাই বসলো। তো বললো যে আমার বাবা আপনার কাছে ছিল, আমরা আপনাকে দেখতে আসছি।
তখন আমি চিন্তা করছি যে না, এদেরকে তো প্রশ্রয় দেওয়া যাবে না, ক্ষতি হইতে পারে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, আমার ক্ষতি হইতে পারে। আমি তখন বললাম যে না দেখেন আপনারা, আমি তাদেরকে কথা বলছেন ওদের সাথে? হ্যাঁ, আমি বলছি তাদের সাথে কথা। এক পর্যায়ে দেখলাম যে মানে আমি যে না বলছি এটা তারা অত পছন্দ করে নাই। তারপর থেকে আমি অনেক ভয় পাইতাম, আমাকে জানি কি এসে ধরে রাত্রে নিয়ে যাইতো, মানে খুব যুদ্ধ করতাম আমি প্রতিদিন রাত্রে। মানে আপনি স্বপ্ন দেখতেন যে কেউ আপনাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে কে জানে আমার থেকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমি দোয়া পড়তাম, তখন দেখতাম যে আমি যখন একটু চোখ বুঝলাম দেখতাম যে আমার মশারির উপর জানি কি এসে আমার একটা হাত দিচ্ছে আমাকে ধরার জন্য। আমি আবার ভয় ভীতি দেখানো শুরু, ভয় ভীতি দেখালে এখনো আমি আমার দেশ ভোলায় গেলে রাত্রে ঘর থেকে বের হইলে আমার এই ডিস্টার্বটা হয়। এরপরে কি আপনি ঢাকায়? এরপরে যখন আমি ঢাকায় আসলাম, যে বেডরুমটায় থাকতাম ওটা শুক্রাবাদের একটা বাসা, বেডরুমটা ছিল জাস্ট এক সাইডে। তখন আমাকে বলতো যে দেখো এই দিক দিয়ে আমরা তোমার এই বেডরুমের জ্বালানটা দেখে বলতো যে আমরা আসতে পারি না, এখানে কোনো লোহার প্রচন্ড তাপ আছে, আগুনের তাপ আছে। তখন আমি জানতাম না ওখানে যে কিছু থাকে, এই জ্বালানটা দিয়ে আমাদের সুবিধা হয়, তোমাকে আমরা দেখতে পারি। ওনারাও বুঝছে কি ছিল ওই জায়গা দিয়ে কেন আসতে, ওই জায়গাটা আসতে পারতো না। দ্যাট ইজ আমি পরের দিন আমি খবর নিলাম, আমি নিজেও গিয়ে দেখলাম যে ওখানে একটা বিস্কিটের ফ্যাক্টরি ছিল, ওই জায়গাটা দিয়ে আসতে ওদের সমস্যা হইতো, এবং অন্য একটা জ্বালানা দেখে বলতো যে এখান দিয়ে আমরা আসতে পারবো, এখানে আমাদের কোনো সমস্যা হয় না। আসতো ওখান দিয়ে আসতে চাইতো, কিন্তু জ্বালানাটা আমি সবসময় আটকে রাখতাম, এবং দিনের বেলা আমি একা কখনো থাকতে পারতাম না। আমি ওই মানে বাচ্চা কাচ্চা সব নিয়ে এক রুমে থাকতাম। আচ্ছা, আর কোন ধরনের কোনো কিছু কি হয়েছে ওদের সাথে, কানেকশন বা কোনো কিছু? ওরা আমাকে সবসময় ডিস্টার্ব করে। আজকে আমার ছেলে অনেক জোর করে নিয়ে আসলো, তো আমি আসলে এই ব্যাপারে শেয়ার করতে চাই না, শেয়ার করলে আমি অসুস্থ হয়ে পড়ি। মানে আমি বুঝতে পারছি যে আপনি একটু অস্বস্তি ফিল করছেন, তারপরেও আপনি শেয়ার করছেন আমাদের সাথে, সেই জন্য পুরো ডট টিম কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আন্টির কাছ থেকে তো আমরা তার এক্সপিরিয়েন্স গুলো শুনলাম, এবং আমি জানি যে এটা শোনার পর অনেকের অনেক ধরনের প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে। এটা আসলে আমরা সবসময় বলে থাকি, বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের বলার কিছু নেই। আমরা শুধু প্রত্যেকটা পার্সনের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন, আমরা যে আন্টির কথা শুনেছি তার মেয়ে আমাদের সাথে আছে, এবং সে অনেক বাস্তববাদী, অনেক কিছু লজিক দিয়ে চিন্তা করে। তার কাছ থেকে একটু এই বিষয়ে আমরা কথা বলতে চাই, যেহেতু মায়ের সাথে তার দীর্ঘ সময় থাকা। একটু পরিচয়টা জানি আপনার। আমার নাম রুবায়েত জামিলা মানবী। ওকে, তো এই বিষয়ে আপনার মায়ের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, আপনার কি মনে হয় এত কাছে থেকে কিছু বুঝেছেন কিনা? আমি ছোটবেলায় অনেক দেখেছি যে আম্মু চিৎকার চেঁচামেচি করে, ঘুমের মধ্যে কান্নাকাটি করে। যে আম্মু তো নিজে বলেছে বাবা তাকে জড়িয়ে ধরে বসে থাকতো, এবং ইভেন এরকম আম্মু দেখেছে আমি হয়ে কেউ তাকে ডাকতেছে এরকম। তো যাই হোক, আমি সবসময় আম্মুকে বলতাম যেটা যে মা দেখো এটা তোমার মেন্টালি এটা হতে পারে তুমি ছোটবেলায় কোনো এমন কিছু ফেস করেছো যার জন্য তোমার মধ্যে কোনো ফোবিয়া এসেছে। যেমন আমার নিজের ফোবিয়া আছে, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না ছোটবেলা, কারণ মানুষ ছোটবেলা অনেক কিছু ফেস করে যেগুলো বড় হয়ে ভুলে যায়, ওটার কিন্তু ইফেক্টটা যেটা মানুষের মধ্যে থেকে যায়। তো আমি সব সময় আম্মুকে এরকম বলতাম, মা তোমার এগুলো সবকিছুর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, মেন্টাল প্রবলেম হচ্ছে, এটা তুমি কাউন্সেলিং করো, ডক্টরের কাছে যাও, তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি নিজে এটা দেখেছি, আমার ভাইয়ের সাথে একটা হতে দেখেছি, এরপর থেকে আমি কখনো আর আম্মুকে কোয়েশ্চেন করিনি। প্রথমে আপনার আম্মুর সাথে যেই ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোতে আপনার যথেষ্ট পরিমাণ সন্দেহ ছিল, এরপরে কিছু একটা আপনার সাথেও ঘটেছে যেটাকে আপনার আম্মার সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে একটু রিয়েল বানিয়ে দিয়েছে আপনার কাছে। কি ঘটেছিল আপনার সাথে? প্রথমত বলতে চাই, অনেকে মনে করতে পারে যে ভূতের গল্পের বই পড়লে অনেকের ইফেক্ট হয়, কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর হরর মুভি দেখি, কারণ পরিবেশটা এরকম ছিল, মার থেকে শুনি ইন্টারেস্ট লাগতো। আমি অনেক কালো বিদ্যার বই পড়েছি, কালো জাদুর, এবং 90% কাহিনী এরকম মানুষের মেন্টাল প্রবলেম হচ্ছে, ওখান থেকে মানুষ অ্যাজিউম করে, ইমাজিন করে আমার সাথে এগুলো হচ্ছে। তো দুটো ঘটনা, একটা আমার ভাইয়ের, ছোট ভাইয়ের যেটা। তো প্রথম ঘটনা হচ্ছে আমি আমার রুমে ছিলাম, আমি নর্মালি একা ঘুমাই না, আমার সাথে আমার ভাই অথবা আমার মা থাকে সবসময়। তো আমার মা ভোলা গিয়েছিলেন, আমি বাসায় ছিলাম, আমার ভাই পাশের রুমে ছিল, আমার বাবা পাশের রুমে বেডরুমে ছিল আর কি। তো আমি সবসময় লাইট অন করে ঘুমাই। তো ওই দিন আমি মনে হয় ঘুমানোর পরে কেউ লাইট অফ করে দিয়েছিল, আমি ঘুমাই দেরি করে, 3টার দিকে ঘুমাই আসলে। এরপরে আমি স্বপ্ন দেখি, স্বপ্নটা খুবই সিম্পল থাকে, আমি স্বপ্নে দেখি আমার নানুর সাথে ঘুমাচ্ছি, নানু খুব হঠাৎ করে ভয় পাওয়া শুরু করে দিছে, চিৎকার চেঁচামেচি করতেছে যে বারান্দায় কেউ আছে। আমার রুমের সাথে লাগোয়া যে বারান্দাটা অনেক বড়,
তো ও বলতেছে এই বারান্দায় কেউ আছে, বারান্দায় কেউ আছে। এটা কি আপনি স্বপ্ন দেখছেন নাকি আপনার? না, এটা আমার স্বপ্নে আমি দেখছি। ঠিক আছে, আমি স্বপ্নের মধ্যেও আমি বলতেছি আরে নানু কি মেয়ের মতো আপনারও মানে মেন্টাল প্রবলেম শুরু হয়ে গেছে। তারপরে তো বারান্দা দরজা খুলে দেখি আমার সামনে নানু দাঁড়িয়ে আছে এবং সে একটা ভয়ানক একটা চেহারা নিয়ে হাসতেছে। পিছে নানু, সামনে নানু, চেহারাটা খারাপ কিছু নাই, সে হচ্ছে হাসতেছে একটা কুটিল চেহারা নিয়ে। সিম্পল একটা ঘটনা, বাট ওই সময় আমি অনেক ভয় পাই। বোবা ভূত যেটাকে বলে, যেটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, ওটা আমার হয়েছে অনেকবার, বাট ওটা হলে না মানুষ কখনো কথা বলে না বা নাড়াচাড়া করতে পারে না। আমি এক নাগারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করি এবং এটা এত জোরে আমি বলি ঘুমের মধ্যে হলেও আমার ভাই পাশের রুমে এটা শুনে। আমার ভাই এটা শুনে সাথে সাথে আমার রুমে আসে, এসে সে লাইটটা অন করে, দেখে যে আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে এটা পড়তেছি। তখন আমার ভাই আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠার পর না ভুলে গেছি কি হয়েছে আমার সাথে। আমি ঘুম থেকে উঠার পর 4-5 মিনিট আমার ভাইয়ের দিকে তাকায় থাকি, মানে ও আমাকে যেটা বলছে চোখের পলক না ফালিয়ে। তারপর 4-5 মিনিট পরে নাকি আমি ভ্যা করে অনেক জোরে কান্নাকাটি শুরু করছে। এটা আসলে আমার ভাই আমাকে বলছে, আমি এই জিনিসগুলো জানি না। নিজে নিজে কান্না বন্ধ করে আবার ঘুমাই গেছি। তো আমার এই ঘটনাটা মনে নাই যে আমি কান্নাকাটি করছি, এগুলা কিচ্ছু আমার মনে নাই। আমার যেটা মনে আছে শুধু স্বপ্নটা। এটাকেও আমি পরে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি, এটা আম্মুর জন্যই হয়েছে। সো আপনার ভাইয়েরও একটা ঘটনার কথা বলছি। ওটা হচ্ছে আমার তো বড় 2 ভাই, ওদের মধ্যে ছোট যে আমি নিজ চোখে একদিন ওর সাথে কিছু একটা হতে দেখেছি, ও নিজেও জানেন এটা ওর সাথে হয়েছে। নিউ কলোনি যেটা, ওখানে থাকতাম, একেবারে টপ ফ্লোরে থাকতাম। এটা আমাদের একটা বেডরুমের জানালা দিয়ে ডাইরেক্ট ওই মাঠটা দেখা যায়, যে যেখানে প্রতি শুক্রবার গাড়ির মেলা হয়। ওকে। তো বাকি দিন তো একেবারে ফাঁকা থাকতো আর একেবারে বাতাস আসতো, ওটা তো একেবারে খোলামেলা একটা পরিবেশ। তো ওই জানালার সাথে লাগোয়া ছিল একেবারে আমাদের খাটটা, মানে আমার ভাইরা ওই রুমে থাকতো। ওই সময় হতো কি মা বাবা দুজনই অনেক বিজি থাকতো। তার মানে আমি মনে হয় 7-8-এ পড়তাম আর ও 9-10-এ পড়তো। মাগরিবের দিকের সময়টা আর বাসায় কেউ নাই, শুধু আমরা দুজন মানুষ বেডরুমে ছিলাম। তো আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকতেছি, দেখি কোনো সারা শব্দ নেই। তো আমি ওকে দেখতে আসলাম যে কি ঘুমায় গেল না কি। তো রুমে এসে আমি দেখতেছি কি ও বসে আছে, রুমটা অন্ধকার বসে আছে, একটু আবছা আবছা আলো আছে মাগরিবের সময়। তো আমি এই তোর আমি ডাকি শুনিস না এরকম বলতেছি আর কি। আমি রিয়ালাইজ করলাম ও ঘুমাচ্ছে। একটা মানুষ বসে ঘুমাতে পারে না, বসে বসে ঘুমাচ্ছে না এরকম না, ওর পিছে কিছু ছিল, মানে মানুষ চেয়ারে বসে ঘুমায়, সোফায় ঘুমায়, ঠিক আছে, খাটের মাঝখানে বসে ঘুমাচ্ছে, অঘোর ঘুম যেটা বলে। এরপর আমি কিছুক্ষণ ডাক দিলাম, উঠে না। তারপর আমি লাইট দিয়ে এসে মানে ওকে অনেক জোরে ধাক্কা দেই। তখন বলে কি হয়েছে, মানে ও তো মানু কি হয়েছে, তুই বসে ঘুমাচ্ছিস কেন? দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে, আমি কেন বসে ঘুমাবো, মানুষ কি বসে ঘুমায়? বলছি না, তুই বসে ঘুমাচ্ছিলি। বলে আরে কি বলিস, আমি শুয়ে ঘুমাচ্ছিলাম। আমি তখন বললাম তুই দেখ এখন কোন পজিশনে আছিস। ও নিজে দেখতেছে ও বসে আছে। বলে আমি উঠলাম কেমনে, মানে ও কিভাবে বসে গেছে ও বলতে পারে না, এবং ইনফ্যাক্ট কতক্ষণ ধরে এভাবে আছে সেও বলতে পারে, সে জানে না। এবং ওই রুমে আমার মা অনেক কিছু ফেস করেছিল, এইজন্য আমার মা ওই রুমে আর যেত না। তো ওই রুমটা নিয়ে আপনার মায়ের কোনো ঝামেলা ছিল? ছোট বড় ভাইও এটা তো অনেক কিছু দেখেছিল, আমি কখনো দেখি নাই। তাহলে তো বলতে পারি আমি ওই রুমের মধ্যেই কিছু একটা প্রবলেম হয়তো বা ছিল। এই বিষয়গুলোই আপনাকে মানে আপনার মায়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে একটু বিশ্বাস করতে, এই 2টা ঘটনায় এখন আপনি বিশ্বাস করেন? বেশি হওয়া লাগে না, যার সাথে হয় তার সাথে একটা দুটো হলেই খুব কমফোর্টেবল জায়গায় হেডফোনে আপনারা শুনছেন। ঘটনাগুলোকে অনেক সময় হাস্যকর মনে হতে পারে, যদি এই ধরনের এনভায়রনমেন্টে গিয়ে আপনার সাথে ছোটখাটো কিছু ঘটনাও ঘটে, পুরো বিষয়গুলোই ক্লিয়ার হয়ে যেতে পারে। এনিওয়েজ অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আন্টিকেও এবং আপনাকেও। ওকে, আমরা আমাদের আন্টির ঘটনাগুলো শুনে ফেললাম এবং সেই সাথে আমাদের প্রথম যে অতিথি ছিল তার ঘটনা তো শোনা হয়েই গেছে। তো এবার আসলে এই বিল্ডিংটা বেছে নেওয়ার কারণ হচ্ছে তেমন কিছুই নাই, কিন্তু আবার কিছু একটা আছে। সবচেয়ে ভালো বলতে পারবে যে সর্বশেষ এই যেই ফ্যামিলিটা উঠেছে এই বাড়িতে, তাদের কাছে এই জিনিসটা খুব বেশি ভয়ের এবং এরা এই বাড়িতে ওঠার 3 মাস হয়েছে। এরই মধ্যে ওরা নোটিশ দিয়ে দিয়েছে যে ওরা কিছুদিনের মধ্যেই এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সো বুঝতেই পাচ্ছেন যে আসলেই তো ঘটনা কিছু না কিছু একটা আছে। যাই হোক, বিল্ডিং এর বর্ণনাতে আসি একটু। এটা প্রায় 6 তলা বিল্ডিং। এই 6 তলা বিল্ডিং এর মধ্যে মাত্র 2-1টা ফ্লোরই এখনো পর্যন্ত মানুষজন উঠেছে, বাকিগুলো এখনো কমপ্লিট হয়নি। সমস্যাটা হচ্ছে এই নির্মাণাধীন ফ্ল্যাটগুলো রয়েছে, এই ফ্ল্যাটগুলোতেই নাকি প্রবলেম হচ্ছে। যদি আমরা এই বাড়ির মানুষদের কথা ধরি আর কি, বিশেষ করে যারা ভাড়াটি আছে তারাই প্রথমে বিষয়টা নোটিস করে এবং যে মালিক তাদেরকে ইনফর্ম করা হয় এবং অ্যাজ ইউজুয়াল বিষয়টাকে পাত্তা দেওয়া হয়নি। তো ভাড়াটিয়াদের ভয়টা এরকমই রয়েছে যে
বা তারা এবার ডিসাইড করেছে যে এখান থেকে চলে যাবে। এদের অভিযোগ হচ্ছে যে রাতের বেলা নাকি যে বাকি নির্মাণাধীন ফ্ল্যাটগুলো আছে এগুলো থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ বা বিভিন্ন ধরনের মানুষের অ্যাক্টিভিটিস শুনতে পায়। তো প্রথমে ভাবা হয়েছিল যে এটা হয়তো কোনো এলাকার নেশাখোরদের জায়গা কিনা, অথবা ওরা আসে কিনা কোনোভাবে, অথবা চোর টোর আসে কিনা। তো আমরা ওঠার সময় কিন্তু নিচে দেখেছি যে দারোয়ান আছে এবং নিচের জায়গাটা যথেষ্ট সিকিউর, যে এখান থেকে চাইলেই কেউ উঠে যেতে পারবে না। তো যেই বাড়ির বাসিন্দারা চলে গেছে আগেই, তাদের হচ্ছে ওই ফ্যামিলির যিনি প্রধান ছিলেন, অর্থাৎ ওই ফ্যামিলির কর্তা, তো একদিন রাতের বেলা এই ধরনের কোনো কিছু অ্যাক্টিভিটি পাচ্ছিল যে উপরে তার খালি এই নির্মাণাধীন ফ্ল্যাটগুলোতে কোনো কিছুর অ্যাক্টিভিটি হচ্ছে এবং কেউ আছে বা কিছু একটা আছে। তো উনি সাহস করে টর্চ লাইট নিয়ে, এবং ওনার ওয়াইফও সাথে ছিল, এবং ওনারাও সাহস করে উপরে উঠেছিল। এবং আমরা যে ফ্লোরটাতে আছি ঠিক এই ফ্লোরটা যখনই ক্রস করে উপরে উঠবে তখনই ওনারা দুজনেই ফিল করে যে কিছু একটা জাস্ট তাদের পাশ দিয়ে সাই করে চলে গেছে, এবং সেটার অস্তিত্ব ওনারা টের পেয়েছে। এবং এরপরেই ভয় নেমে গেছে এবং ভয়টা মনের মধ্যে গেঁথে গেছে, এরপরেই ওনারা চলে গেছে। তো এরপরে যেটা হয়েছে যে কিছু কনস্ট্রাকশনের লোকও এখানে এসে থাকতে দেওয়া হয়েছিল তাদেরকে, যেহেতু কাজ চলছিল। তো তাদেরও মোটামুটি অভিযোগ রয়েছে যে এখানে সমস্যা, রাতের বেলা থাকা যায় না, রাতের বেলা ঝামেলা হয়, এবং ঝামেলাটা এরকম হয় যে তারা যে আসবাবপত্র নিয়ে আসে এই আসবাবপত্রগুলো ঠিক মতো থাকে না। রাতের বেলা যদি তারা এক রুমে রেখে ঘুমায়, এটা নাকি পরের দিন অন্য ফ্লোরে যায় খুঁজে বের করতে হয়, এবং দিনের পর দিন নাকি এই ঘটনা ঘটছে। এবং এরাও মোটামুটি চলে গেছে, মোটামুটি আপাতত ফাঁকা রয়েছে এই জায়গাটা, মানে কোনো কনস্ট্রাকশনের কাজও আপাতত কেউ করছে না। আর যেটা হচ্ছে যে মালিক যিনি আছে উনি নিজে একবার জিনিসগুলা প্রত্যক্ষ করার জন্য একবার নাকি এখানে ছিল, এবং উনি নিজেও উপরে শব্দ পেয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এর শব্দ উনি পেয়েছে, এবং এরপরেই উনি বিশ্বাস করেছে। তো এরপরে যেটা হয়েছে যে উনি একজন হুজুরকে নিয়ে এসছে এবং হুজুরকে দেখিয়েছে। তো হুজুর যেটা বলেছে যে আপনার বাসাটা যেখানে করেছেন, এবং এটা হচ্ছে জিনদের যাতায়াতের রাস্তার মধ্যে নাকি, মানে আমরা যেই ফ্লোরটাতে বসছি এর উপরের ফ্লোরটা জিনদের যাতায়াতের রাস্তার মধ্যে পড়েছে, এবং এই জন্য এখানে উৎপাত করা হচ্ছে। এবং উৎপাত থেকে সমাধানেরও একটা পথ উনি দিয়েছেন। যাই হোক, সেটা আমরা রেডিওতে বলবো না কি ধরনের সমাধানের পথ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সবশেষ, যে এই বিল্ডিং এ সবশেষ একজন ভয় পেয়েছে, তাও 8-10 দিন আগের ঘটনা, হয়তো এখানে এসেছিল এবং তাকে নাকি ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। মোটামুটি একটু আহত হয়েছে, কিন্তু খুব বেশি গুরুতর কিছু ছিল না। এরপর থেকেই পুরো বিষয়টা সিরিয়াস ভাবে নেয় এবং ওইভাবেই এটাকে, এই হন্টেড বিল্ডিংটাকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তো যেই আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, পরবর্তীতে আমাদেরকেও বলা হয়েছিল যে উইথ রেজা ভাই আমরা যেন এই বিল্ডিংটাতে আসি। তো দেখা যাক, ওনারা যেভাবে চেষ্টা করতে থাকুক। যদি কিউর হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি কিউর না হয়ে থাকে উইথ রেজা ভাই টিম আবারও হয়তো এই বিল্ডিং এ আসবে যদি সমস্যা থেকে থাকে। আপাতত এই হন্টেড বিল্ডিং থেকে আমি সুমন বিদায় নিচ্ছি। তবে স্টুডিওতে আর যে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারট সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনের বৃহস্পতিবার আবারও কোনো এক হন্টেড প্লেস থেকে আমি সুমন যোগ দিব, এবং সাথে থাকবে নতুন কোনো অতিথি তাদের নতুন ভয়ের অভিজ্ঞতা নিয়ে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করবার জন্য। ডর এখন অন্যদিকে টার্ন করবে। স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ট্যারোট কার্ড রাউন্ড উইথ রব্বি রেজা। এই বিষয়গুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরব রেজা ভাইয়ের সাথে। আশা করছি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা শুনছিলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ইভেন এখনো শুনছেন, এবং ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড আমরা শুরু করছি। আমাদের সঙ্গে রয়েছে রেজা ভাই এবং আমি আরজিকে বিয়াত সাথে আছি। রেজা ভাই, আপনি বোধহয় কিছু একটা নিয়ে ব্যস্ত। আমাদের লেখালেখি একটু লিখতেছি, ওরা মায়ের নাম বলছে তো, মানে আসলে গেস্ট যখন আসে হুট করে আমি কিছু বলতে পারি না ভাই। যাই হোক, আমরা অনুষ্ঠানটা শুরু করেছি। আপনি আগে লিসনারদেরকে একটু হাই হ্যালো বলেন। আসসালামু আলাইকুম, আমি আছি রাব্বি রেজা আপনাদের সাথে। জি, এবং গত শুক্রবারে যে লাইভটা ছিল আমাদের ফেসবুকে, সেটা দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। আমরা খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে রিপ্লাই দেওয়ার জন্য, সাথে থাকবার জন্য। ঘোস্ট হান্টার টিমে অনেকেই যোগাযোগ করতে চাচ্ছেন, অসংখ্য SMS আমরা পাই। একটা কথা হচ্ছে কি ভাই, আসলে যতটা বেশি আনন্দের মনে হয় ফেসবুক লাইভে দেখে, বিষয়টা আসলে অতটা আনন্দের না। আসলে ব্যাপারগুলো ইজি না এবং খুবই কঠিন, খুবই ডেঞ্জার। মানুষ চাইলেই আসলে জয়েন করাটা ইজি মনে হয়, কিন্তু আসলে এত ইজি না। মাদ্রাসা থেকে বাসায় আসার সময় আমাদের সাথে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা বলতে পারতেছি না, এবং কিবরিয়া ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে এবং ছবিটা আমার কাছে আছে। হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। তো অনেক ঘটনা ঘটবে। আপনারা যারা যেতে চাচ্ছেন আমাদের সাথে, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু ফ্যামিলি পারমিশন লাগবে। একটা কথা জাস্ট বলতে চাচ্ছি আমি, এই যে আমরা যে লাস্ট মাদ্রাসায় গেলাম শুক্রবারে, সেখানে যে ঘটনাগুলো ঘটলো, আমরা দেখলাম যে 5-6টা মেয়েকে একসাথে জিনে আসর করছে। এবং আমি তো প্রথমে বলছিলাম যেটা হয়তো বা মানসিক হবে, বাট তাদের ভাষ্য মতে জিন। তো যেটাই হোক, ওই মাদ্রাসা থেকে আসার 3 দিন পর মাদ্রাসার ম্যাডাম, ভাই, তারপর হুজুর আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো তারা নাকি সবাই সুস্থ। এটা শুনে আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। তো আমি বলছিলাম যে আমার ফোনে সবকিছু রেকর্ড হয়, আমি আপনার রেকর্ডিংটা দিতে চাই রেডিওতে। ওনারা রিকোয়েস্ট করছে রেকর্ডিং দিয়েন না, জানি না কেন, হয়তো মহিলা মানুষ, ওরা সবাই পর্দা করে, এই জন্য রেকর্ডিং দিতে পারলাম না। আমার মোবাইলে এখনো রেকর্ড করা আছে ওদের কথাগুলো। একটা মেয়ে নাকি সুস্থ হয়নি, মানে মিডিয়াম অবস্থায় আছে, সুস্থ হয়নি। আমি বলছি সেই মেয়েটাকে নিয়ে আসতে আমার অফিসে। যাই হোক, এটি আল্লাহ রহমত করছে। এটার জন্যই আমি মানে সবাইকে ধন্যবাদ দিতে চাই, আল্লাহকেও মানে শুকরিয়া দিতে চাই। তো আসলে যারা অনেক মনে করেন অ্যাডভেঞ্চারাস, যারা অনেক সাহসী, তাদেরকে আমরা ইন্সপায়ার করব। আর এছাড়া আমাদের সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার এলাকায় এরকম কোনো জায়গা খুঁজে বের করতে পারেন যেটা একটা ইতিহাস আছে, যেটা হন্টেড মনে করেন, তাহলে সেই জায়গাটায় আপনার হেল্প নিয়ে আমরা সরাসরি সেখানে চলে যেতে পারি এবং সেটা ফেসবুকে আমরা লাইভ করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা মনে হয় লিসনার যারা এসছে তাদের কথা বলি এবং তাদের সঙ্গে একটু পরিচিত হই। একজন গেস্ট যিনি কক্সবাজার থেকে এসেছেন আজকের এই অনুষ্ঠানটার জন্য, আমি তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনার নাম তো বোধহয় আপনি বলবেন না, নামটা কি? নাম রুহি, ছদ্মনাম রুহি। কক্সবাজার থেকে আপনি এসেছেন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটা শোনেন নিয়মিত? হ্যাঁ শুনি, আমার ওর ভাইয়ের কাছে মানে শুনছি এরকম। আমার ভাইয়াও শোনে? হ্যাঁ, ভাইয়ার নাম কি? শুভ। এটা ছদ্মনাম, ঠিক আছে। তা আপনার নাম প্রকাশে অনিচ্ছুক, মিথ্যা নাম বলার দরকার নেই। দুজন মিলে এসেছেন কক্সবাজার থেকে আমাদের এই অনুষ্ঠানে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, ও থাকে কক্সবাজারে। ও কক্সবাজার থেকে এসছে, নারায়ণগঞ্জে আপনার হেল্প নিয়ে এসছে। তো রুহি, কি সমস্যা, মানে কি কারণে আজকে এখানে আসলেন, কি বলতে চান? আমার সমস্যা হচ্ছে, আমার মানে খুব ডিস্টার্ব করে। আমার বিয়ে 8 বছর চলতেছে, কিন্তু একদিন আমার বিয়ের কয়েকদিন পরে রাতের বেলায়, মধ্যরাতে, ও যখন বাথরুমে গেছে, পরে যখন আমার তন্দ্রাচ্ছন্ন, তখন দেখি কি ও বাথরুম থেকে বেরিয়েছে। হ্যাঁ, আমি তো আমি বলতেছি তুমি আমার হাতটা ধরো তো, তুলো। ও আমার দিকে ফেলফেল করে তাকায় আছে। হ্যাঁ, ধরলো না, আবার সে টয়লেটে চলে গেল। একটু পরে যখন ও বেরিয়েছে, তখন আমরা, এই তুমি আমার তুললো না কেন? ও বলে, কি বলো তুমি, আমি তো বের হই নাই। হ্যাঁ, আমার বের হওয়া মানে তুমি সত্যি তুমি ছিলা ওখানে? না, অসম্ভব। পরে ও আসলে বের হয় না। তো যাক, ওই বাসার কাহিনী। তো আমরা কিছুদিন পরে একটা বাসা 6 তলা নিলাম। তো ওই বাসায় যখন আমি রান্না করতাম, এর আগে আমার যে বোবা ধরে যে ওটা ছিল, বিয়ের আগে ছিল, ওটা আছে, কন্টিনিউ আছে। আমি রান্না করতাম, হঠাৎ করে ছায়া দেখতাম, ভাবতাম যে হয়তো এটা চোখের ভুল। ওর আমার একটা বাচ্চা আছে 5.5 বছরের, মেয়ে বাচ্চা। হ্যাঁ, মেয়ে। মানে যখন তখন আমি ছায়া দেখতাম, মাথা অথবা মানুষের এরকম টুম করে চলে গেল এরকম। তোমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যখন আমি ঘুমাতাম, আমার কানে শব্দ করতো। কি ধরনের শব্দ? শব্দ, ছেলেদের কণ্ঠ, অনেক সময় মেয়ের কণ্ঠ। হ্যাঁ, পর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, বলে কি তুমি কি বলো, এটা তো রাতে বেলা নিরিবিলি থাকি, এরকম একটু হয়তো দূরে সাউন্ড হলে এরকম হ্যাঁ কাছে শোনা যায় এটা। পরে একদিন ও শুনছে শব্দটা, কিন্তু ও লুকিয়ে রাখছে, মানে বলে নাই। কিন্তু যে ফ্লোরে যে শব্দ হয়, হাঁটার শব্দ, ছাদের শব্দ, ওটা শুনি প্রায় রাতেই। আমার হাজবেন্ড এগুলো সব বিশ্বাস করে না, লজিক্যাল, বেশি লজিক্যাল। ও ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করার লোকজন ভূতে বিশ্বাস করে, ওটা সমস্যা নেই। বিদেশে সায়েন্টিস্ট তারা বিলিভ করে অনেক। হ্যাঁ, অনেকে বিলিভ করে, বিলিভটা আসলে ব্যক্তিগত বিষয়। তো তারপরে আমার তখন বাবা বাসার কাছে ছিল। আচ্ছা, আপনি কি নারায়ণগঞ্জে করছেন, লেখাপড়া করছিলেন কখনো? হ্যাঁ, নারায়ণগঞ্জে তুলারাম কলেজে পড়ছেন। হ্যাঁ, তো ওই আমার বাবা বাসা যেতাম। হ্যাঁ, তো একদিন রাতে গেছি, তো মধ্যরাতে হঠাৎ করে ওই 2 খাট, আমাদের 2 রুমে 2 খাট, পুরা ঝাঁকুনি। তো টেবিলে যত বোতল ছিল
ওই বোতলগুলো সব আস্তে আস্তে একটা একটা করে ফেলে দিছে নিচে রাতের বেলা। হ্যাঁ রাতের বেলা। ও কিছু কিছু বিলিভ করে, কারণ ওর সাথে এরকম ঘটনা ঘটছে। ও আমার এই ভাইয়াটা চোখ দেখছে ভেন্টিলেটরের সাথে, কিন্তু ও এগুলো বলে না, সবাই ভয় পাবে। কি দেখেছেন ভেন্টিলেটরে? একদিন রাত্রিতে বাথরুমে গেছি, বাথরুমে লাইটটা জ্বালানোর পর হঠাৎ করে ভেন্টিলেটরটা আবার তো বড় বড়, মানে খুব ইগুলি ঘরগুলি, তো বাইরে তাকাইছি, এখন দেখি যে মানে বড় বড় দুটো চোখ। তারপর আপনি কি করলেন? তারপর চলে এলাম সোজা তো দরজা ভেঙে। একটা কথা বাথরুমে যারা আমাদের এই প্রোগ্রাম এখন এই মুহূর্তে শুনতেছেন, হয়তো তারা বাথরুমে যাবেন, সবার বাথরুমে একটা ভেন্টিলেটর থাকে। বাথরুমে যে দিনটা থাকে আমরা খান্নাস বলি, বাথরুমের বাইরে থেকে যারা উকি মারে নানাস বলে আর কি, আরবিতে নানাস। এরা হাফ জিন হয় হাফ অ্যানিমেল হয়, তারা কিন্তু এরকম দেখে, বাইরে থেকে দেখে ভিতরে কি করতেছেন। যদি অপবিত্র অবস্থায় থাকেন তখনই কিন্তু অনেকের উপরে আসর করে। এটা রাত্রেবেলা আমরা যেহেতু লাইট জ্বালাই দিই যেন আমরা দেখি না, কারণ আলো তারা ভ্যানিশ থাকে। যদি কোনো কেউ বাথরুমে লাইটটা বন্ধ করে ঢুকে আর যদি ভালো করে ভেন্টিলেটর তাকায়, কেউ না কেউ অবশ্যই কিছু দেখতে পাবে। জি বলুন। আমার সেদিন আমি যখন কক্সবাজার থেকে আসি, তো রাত 3:30টার দিকে আমার ছোট বোন ও যখন বাথরুমে ঢুকছে, তখন গ্লাসটা আছে না যে ভেন্টিলেটরের গ্লাসটা, ওখানে শব্দ করতেছে, একটা দোতলায় টকটক করে শব্দ করতেছে। পর্দা ছিল একটা, ওই পর্দাটা মানে নড়তেছে। আচ্ছা, পুরো তো চিৎকার দিচ্ছে। পরে আমি তো বুঝতে পারছি যেরকম। তো আমি ওই দিন তো ও ভয় পাইলো, শেষটাতে আমি ভয় পাইছি। কি দেখছেন? তখন দেখি আমার বাবার ছায়া দেখে আমি ভয় পাইছি। তখন ভাবতেছিলাম তো কক্সবাজারেই আমার আব্বা যখন অনেক, আমার বাবার শেষ রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। তো আমি তো ভাবতেছি এখানে আমার আব্বা কিভাবে আসলো, আমার সেন্স তখনও কাজ করতেছে না। আমার হাজবেন্ড তখন ছিল পাশে। এই তাহাজ্জুদের নামাজ অনেক পাওয়ারফুল একটা নামাজ, একটা আমল। আমল, এবং আমরা যতদূর জানি যে আল্লাহর ওলি হওয়ার রাস্তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা আসলে ভুল কথা। আল্লাহর ওলি হওয়ার রাস্তা তাহাজ্জুদ না, আল্লাহর ওলি হওয়ার রাস্তা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট রাখা যেভাবেই হোক। আমি এরকম শুনেছি যে আমলের একটা ব্যাপার আছে না, তো অন্যতম উৎকৃষ্ট আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজটা আদায় করা, তারপর তাহাজ্জুদ। তো অনেকে যেটা করে ফরজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ে না, এটা তো হবেই না, এটা তো অফকোর্স হবে না। কিন্তু আমি এরকম শুনেছি যে কন্টিনিউয়াসলি যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের নাকি কোনো না কোনো রকম একটা ঘটনা ঘটেই, ঘটনা ঘটে, উন্নতি হয় বা প্যারানর্মাল ঘটনা ঘটে। এবং ইবাদত নাকি এমন শক্তিশালী ইবাদত যে ওই সময়টাকে আল্লাহর কাছে যে প্রার্থনা করা হয় আল্লাহ সেটা কবুল করে। এটা একদম কবুল করে, 100% রাইট কথা বলছেন। আচ্ছা ভাইয়া, আমাদের ফ্যামিলি এমন একটা, মানে আমরা ভাই বোন অনেকগুলো, কিন্তু মানে আমাদের অনেকে বলে ব্ল্যাক ম্যাজিক। আপনি একটা নাম্বার বলেন আমাকে, যে কোনো একটা নাম্বার বলেন। আচ্ছা 1 মানে হচ্ছে নাসরিন। নাসরিন মানে কি উনি জানবে, আমি জানি। সাহায্যকারী, নাসরিন সুলতান হচ্ছে সাহায্যকারী রানী। আপনার নামের সাথে কাছাকাছি যায় জিনিসটা না? আচ্ছা, যেদিন ওই দিন চিৎকার দিছি, ও আমার হাজবেন্ড বলতেছি ওটা তোমার চিৎকার না। আপনি ডাক্তার দেখাইছেন ইদানিং? না না না, কখনো দেখাননি? ওই যে মাঝে মাঝে আমার মেহমান আসছিল, তো দেখি কি আমার হাজবেন্ড রূপে আসছে পাশে। যখন আমি তাকালাম আমার দিকে, দেখি ভয়ঙ্কর, মানে একটু নাকগুলো একটু চোখা। তখন আমি চিৎকার দোয়া পড়তেছি। ভাই আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, সায়েন্টিফিক বলার যেটা আমরা সবার আগে বলি, ডাক্তার দেখাতে হবে, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কারণ জিনভূত দেখাটা হ্যালুসিনেশন, যদি সায়েন্সের ভাষায় এটা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দেই, যেটাকে হান্নাস বলি আমরা, হান্নাস বা হান্নাস বলা হয়, যেটা আপনি একটু আগে বললাম, এই ধরনের জিন খুবই ডেঞ্জারাস হয়, যেটা আপনার কোনো ক্ষতি করবে না। তারা যেটা করে সেটা বাচ্চার উপর এফেক্ট ফেলতে, বাচ্চা সুস্থ রাখা, বাচ্চা শুকনো থাকা, বাচ্চা মোটা হয় না, শরীরের রং কালো হয়ে যাওয়া, এইগুলা করে। এগুলো কি আপনার সাথে ঘটে? ঘটতেছে আপনার সাথে রেগুলার? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কিছু জিনিস দিতে পারি, যদি আল্লাহ চায় সমাধান হবে। কিন্তু বাথরুমটা একটু পরিষ্কার রাখবেন। আপনি কি বাথরুমে আয়না দেখতেন? দেখেন, হ্যাঁ, এই রাতে 12টার পরে যারা আয়না দেখে তাদের ক্ষেত্রে জিনিসটা হয়, কারণ আমরা জানি ছায়ার মাধ্যমে এবং আয়নার মাধ্যমে জিনটা মানুষের ভিতরে প্রবেশ করে। এটা কিন্তু সত্য, আমরা দাব্বি পরে ছবিটার মধ্যে দেখছি, বা যারা যে স্টোরি রাইটার যারা, বা যারা তারাও এটা বলে। হ্যাঁ, আগের 1000 বছর আগে যারা স্টোরি লিখতো, আরাবিয়ান সভ্যতায়, মিশরীয় সভ্যতায়, তারা গুলো লিখতো ছায়ার মাধ্যমে মানুষের বডিতে জিন ঢুকতে পারে, ঢুকে আপনার মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসবে, ফ্যামিলিতে এফেক্ট করবে, অনেক ধরনের সমস্যা করবে। আর একটা হচ্ছে মিরর, বাথরুমের যে আয়না বিশেষ করে, সেটা রাত্রেবেলা 12টার পর আয়না দেখা থেকে একটু বিরত থাকবেন। মানে আসলে আমি যেগুলো বলতেছি সেগুলো কোনো ব্যাখ্যা নাই, কিন্তু আমি চাচ্ছি না আপনারা ভয় পান। তারপরে বলে দিই, আয়নাতে যখন আপনি যাকে দেখবেন সে আপনি না, সেটা অন্য কেউ, সেটা ব্যাখ্যা আমি দিছি অলরেডি আগে। তো ঠিক আছে, আমি রেডিওর অফ ইয়ারে আমি আপনাকে কিছু দিব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্রিয় শ্রোতা, আমরা ভাই বোন এসেছিল এখানে, এবং একজন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসেছে, একজন কক্সবাজার থেকে এসেছিল, তাদেরকে আমরা শুনলাম। আমাদের হাতে আরো একজন গেস্ট আছেন, তবে এই গেস্টকে ইন্ট্রোডিউস করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। ডর ট্যারট পেজে আমরা একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারটি ব্যক্তিগতভাবে আমি ডিল করি। এইখান থেকে ফিল্টার হয়ে কিছু গেস্ট রেজা ভাইয়ের কাছে সরাসরি যায়। এটা আমরা খুব পরীক্ষামূলকভাবে চালু করেছি, কারণ আসলে এত ইনবক্সে টেক্সট আসে, রেজা ভাই প্রথম দিকে দেখতেন, পরবর্তীতে আমিও দেখার চেষ্টা করলাম, শেষ করা সম্ভব হয় না।
তো আপনাদেরকে ওখানে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করেছি যারা টেক্সট করবেন আমাদেরকে SMS লিখে পাঠাবেন, তাদেরকে যদি আমরা রিপ্লাই দিই তাহলে ভাববেন যে না আপনাদেরকে আমরা চাচ্ছি, কোনো না কোনোভাবে আমরা আপনাদেরকে লিস্ট করছি, আপনাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। নাম্বারটি আমরা পেজেই বলেছি, আমরা অন এয়ারে বলবো না, তাহলে এখন থেকে শুরু করে আরো বেশি ফোন দেবেন অনেকেই। ফোন দেবেন না প্লিজ, টেক্সট করে পাঠাবেন, ছোট ছোট করে টেক্সট লিখে পাঠাবেন কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন কিনা, সেক্ষেত্রে আপনার নাম লিখবেন, বয়স লিখবেন এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো এবং সে বিষয়ে রেজার্ভ হয়ে আপনার সঙ্গে কথা বলতে পারেন। তো সেরকম একজন গেস্ট আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, তার সঙ্গে আমি কথা বলবো। জি, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন প্রথমে। আমার ডাক নাম হচ্ছে হাবিব। হাবিব, তো আপনি নিশ্চয়ই আমাদের পেজে খুব অ্যাক্টিভ, হ্যাঁ, পেজটা ফলো করেন। তো আপনি যে টেক্সটটা লিখেছিলেন সেটা আগে আমাকে ফার্স্ট বলেন যে কি টেক্সট লিখেছিলেন। আমার প্রথম যে ঘটনাটা ঘটে সেটা অ্যাপ্রক্সিমেটলি 96 এর দিকে হবে, যখন বিটিভিতে টিপু সুলতান একটা সিরিজ দেখাতো। আচ্ছা, তার আগে আমরা একটু জানতে চাই আপনি কোথায় আছেন, কি করছেন ইন জেনারেলি? আসলে আমি গার্মেন্টস লাইনে ব্যবসা করি, বাইং হাউস। আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, আপনি আপনার নাম, মায়ের নাম লিখছেন এখানে হোসনে আরা বেগম। জি। আপনি কি কোনো কম্পিউটার নিয়ে কোনো কাজ করতেন? আমি সবসময় কম্পিউটারে কাজ করি। পাসওয়ার্ড হারাই গেলে বা রিকভার করা? হ্যাঁ, এগুলি করি। আপনার নাম বলছেন হাবিব, একটা নম্বর বলেন তো, যে কোনো নাম্বার। 41। আপনার একটা নাম আছে এটা 8 দিয়ে শুরু হয়? জি, রাসেল। ঠিক আছে, বলেন। তো ওই সময় আমাদের গুরু রাখতো একটা ছেলে, ও আমাদের বাড়িতেই থাকতো। তো হঠাৎ করে জিনের দ্বারা আসর করে, ট্রিটমেন্টের জন্য একদিন এক জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই সময় আমি ওর সাথে যাই, জিনটা হাজির করা হয়। তো কোশ্চেন করা হচ্ছিল যে কিভাবে আসলো। সেই ছেলে বলল, মানে সে জিন বলছে, তখন তো রূপে ওই জিন ভর করা, যেখানে রাত্রে ঘুমাইতো যে বাসাটাতে, সেটার পাশে একটা বাঁশঝাড় ছিল। তো রাত্রে যখন ওর ঘুম ভাঙতো তখন ওই প্রসাব করতো বাঁশঝাড়ে। আচ্ছা, তো বাঁশঝাড়েই সে বাস করতো, তার গায়ে প্রসাব পড়ছে। অনেকদিন প্রসাব করার পরে সে তাকে মানে ধরছে। তো বললো যে কিভাবে ধরলা? আসলে আমাদের একটু ধার্মিক ফ্যামিলি, আমাদের বাসায় টেলিভিশন রেডিও কিছুই অ্যাকসেপ্টেবল না। ওই সময় আমি টিপু সুলতান দেখতে যেতাম দূরে একটা বাসায়, এবং সেখানে ওকে নিয়ে যেতাম মাঝে মাঝে। তো ও যখন একদিন সন্ধ্যার পরে একা একা যাচ্ছে, তাহলে ওকে পিছন দিয়ে ডাক দিছে ঠিক আমার ভয়েসে। তো ও মনে করছে আমি। ডাক দেওয়ার পরে বলছে কোথায় যাও? বলছে বাজারে। তো ওকে বলছে যে আমি আসবো, তো বলছে আয়। তো এরপরে ওকে ধরছে। ওকে, এরপরে ও তো মোটামুটি হাফ ম্যাড হয়ে গেছে। পরে যতদূর জানি একটা লঞ্চে বাবুর্চির চাকরি নিয়েছিল, এরপরে আর ওর সাথে কন্ট্যাক্ট নেই। আমাদের বাসায় কিন্তু আমাদের ফ্যামিলির কাউকে কিন্তু কোনোভাবে এফেক্ট করে নাই। এরপরে পড়াশোনা শেষ করে ঢাকায় আসি, জব শুরু করি। তো ওই সময় আমাদের ফ্যামিলির কিছু ইন্টারাপশনে একটা প্রবলেম হয়েছিল। সেখানে আমার মায়ের উপরে আমার রিলেটিভদের মধ্যে কেউ একজন জিন চালান করে। প্রথম দিকে মানে এমন একটা ভাব, সে খুব ধার্মিক জিন এরকম, আয়সা রোজা রাখতে বাধ্য করতো, নামাজ তো এমনিই পড়ে, এবং রাত্রে উঠাইয়া মানে নামাজ পড়তে বাধ্য করতে। তো পরে আমার এক দাদা ছিলেন, দাদা বলতো উনি আমার ফাদারের মামা হন আর কি, এখনো জীবিত আছেন, ওনার এজ নিয়ার দেন 100। উনি তো পরে বললো যে সূরা বাকারা পড়তে। তো আমার মা সূরা বাকারা পড়া শুরু করে, করতে করতে ওটা চলে যায়। কিন্তু ওই সময় আমার মার সাথে সাথে আমার ক্ষতিটাও তারা করছে, যাতে আমি চাকরি বা ব্যবসা কোনো কিছু না করতে পারি। যে কারণে আমার চাকরিতে প্রবলেম হয়। আমি 2008-09 দিকে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। তো আমি যখন চাকরি করি তখন আবার আমি মেসে থাকতাম। মেস লাইফে আমার সাথে এখানে আরেকটা ছেলে থাকতো, লাইক এজ এ ফ্রেন্ডশিপ রিলেশন। তো আমি জব করি, ওরা তখন টেক্সটাইল নিয়ে পড়াশোনা করে। এই বিষয়টাতে আবার একটু পরে আসতেছি। তো এরপরে আমি যখন চাকরি ছেড়ে দেই, পরে আমি চাকরি খুঁজি, চাকরি হচ্ছে না, আমি আবার ব্যবসার লাইনে স্টার্ট করি। 2011 আবার ডিসেম্বরের দিকে গিয়ে বিজনেস ফল করে। 2012-তে আমি বিজনেস ড্রপ হয়ে যায়। যখন আমার জবটা চলে যায় তখন আমি আবার আমার কাজিনের বাসায় গিয়ে উঠি, আমার ফুপুর বাসা। তো সেটা হচ্ছে 2010-এর দিকে। এর আগ পর্যন্ত আমি মেসে ছিলাম। এবার 2011 বিজনেস করার পরে 12-তে আবার বিজনেস খারাপ, তারপরে 13-তে কিছু কাজ করি, আবার 14-তে বিজনেসটা খারাপ। 14-তে এসে আমার ওই ফ্রেন্ড যে টেক্সটাইল লাইনে পড়তো, সেই ফ্রেন্ড আমার সাথে কন্ট্যাক্ট করে, আর জবটা হঠাৎ করে চলে গেছে ইত্যাদি ইত্যাদি। তা আমার অফিসে তখন আসলে 14 সালে কাজ ছিল না, একটা কম্পিউটার ফ্রি ছিল। আমি বললাম আসেন বসে বসে সময় কাটান ইত্যাদি। তো ও আস্তে আস্তে এরপরে আমি ওর থেকে জানতে পাই যে ওর সাথে এরকম প্যারানর্মাল কিছু বিষয় আছে, যারা বিভিন্ন ট্রিটমেন্ট করেন এইসব বিষয়, এবং তাদের কার্যকারিতা খুব ভালো। এরপরে আমি আমার বিষয়টাও দেখতে বলি। তারপরে আমাকে ট্রিটমেন্ট দেওয়ার কথা, কিন্তু 14 সালে এই সেই করতে করতে, এবং আমরা ওই সময় বাইরে লোক পাঠাইতো,
মনে হচ্ছে যে আপনি বিদেশ যেতে যাচ্ছেন, কাগজপত্র জমা দিচ্ছেন, বিশেষ করে বাহরাইনি ভিসা দিয়ে লোক পাঠাইতো। এটা আমার ফ্রেন্ডের থেকে শোনা। দেখা গেল আপনি মেডিকেলে আনফিট, কিন্তু ওনারা এটা ফিট করে নিয়ে আসতে পারতো। অর্থাৎ আপনি মেডিকেল চেক আপে গেলেন, আপনি রিপোর্ট ওকে হয়ে বেরোয় আসবে। ও যতই চেষ্টা করুক যেটা নেগেটিভ, আপনি আনফিট, কিন্তু রিপোর্ট ওকে হয়ে বেরোয় আসে। কি মানে কে করতো এটা প্যারানর্মালরা করতো। যাদের কাছে যেতেন আমার ফ্রেন্ড মাধ্যমে যাদের সাথে কথা হয়েছে। এটা তো প্যারানর্মাল হলো না, রিপোর্ট আনফিট আর নকল ভাবে রিপোর্ট। এটা প্যারানর্মালরা এই ঘটনা ঘটাই দিত। মানে ওরা বলতো যে আপনি না 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 সায়েন্টিফিক্যালি যদি আপনি বলেন তাহলে এটা আপনি বলতে পারেন সায়েন্টিফিক্যালি, এই যে হাসপাতালের সাথে কন্টাক্ট আছে, আমি ড্যাম শিওর। ঘটনা তো বাংলাদেশে ঘটছে, তাই না? হ্যাঁ, এটা নরমাল হতেই পারে। এটা আপনার সাথে আপনি সায়েন্টিফিক বলতে পারেন, কিন্তু আমি প্র্যাকটিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে পারি না। প্র্যাকটিক্যালি আপনি দেখেছেন এরকম? আমি ওটা দেখিনি, আমি আরো ব্যাখ্যায় পরে আসতেছি। জি, কোন ফ্রেন্ডকে আমার সাথে তখনও তাদের সাথে ডাইরেক্ট কথা হয় না। তাদের সাথে কথা বলতে ওনারা আমার ফ্রেন্ডের মানে এক সিস্টারের উপরে ভর করে আর কি। এরপরে 2014 সালে আমি আবার অফিসটা ছাড়তে বাধ্য হই। খোঁজ করে দেওয়ার পরে আমি যে দাদার কথা একটু আগে বললাম, সে বললো যে ঠিক আছে আমি শুরু করি। তো সে আমার জন্য আমল শুরু করে। সে বোধহয় দুরুদে কাজ পড়তো। ওই সময় আমার মা আমার জন্য সূরা ইয়াসিন পড়তো। এরপরে 2015 সালে আবার আমার একটা বায়ারের জব হয়, কোরিয়ান বায়ারের সাথে। ওটা আবার 2015 সালে 6 মাস করার পরে এই যে প্যারানর্মাল আমার ফ্রেন্ডের মাধ্যমে ওরা এটা নষ্ট করে দেয়। যে গার্মেন্টস এ কাজ চলতো, সেই গার্মেন্টস বিভিন্ন প্রবলেমে পড়তো। আপনি যেখানে ঢুকেন সেখানে সমস্যা, সেখানেই মানে আমার উপরে, আমিও নিজে কিছু আমল করি, কিন্তু আমার উপরে দেখা যায় চড়া হতে পারে না। এই জিন নিয়ে অনেক লেখাপড়া করার চেষ্টা করছেন? দিনকালে করতেছি, আগে করিনি। এখানে আপনি জবের কথা বললেন, ঢুকছেন, সমস্যা হচ্ছে, এটা কি টেপে কিছু? সে আদারের গড়া এনজিও, নিজে বাইং হাউস। এগুলো সমস্যা হচ্ছে না? ওই যে কাজের প্রবলেম হচ্ছে। তো 2016 সালে আমার ফ্রেন্ডও ওদের সাথে 2015 সালে যোগাযোগ করে দিয়েছিল। আমি মনে করছিলাম যে ওর সাথে যোগাযোগ থাকলে আমার এই প্রবলেম গুলো হবে, বাড়বে। কিভাবে শিওর হলেন যে সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে? আমার ফ্রেন্ড করছে না। তাহলে কে করতেছে? ওই ফ্রেন্ডের সাথে যারা, তারা। কেন করবে? কিভাবে শিওর হলেন যে তারা করতেছে? এটা আমার ডাউট। হ্যাঁ, যা সন্দেহ, কোনো প্রমাণ পান নাই? না, আমি আমার ফ্রেন্ড বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করছি, প্রায় সব কাজ করে, তাদের কাছেও গেছি। তো সবাই প্রথমে অনেক কথাই বলে, কিন্তু যখন আমার ফ্রেন্ডের উপরে বা আমার উপরে তারা আমল করে, পরদিন থেকে আমাদের মানে ভালো মন্দ কিছুই বলে না, অ্যাভয়েড করে চলে যায়। এভাবে যায় যেখানেই যাই, এবং ওনারা বলে এমন একজন খুঁজে বাইর করো যে তোমার আমার থেকে মুক্তি দিতে পারে। আমার ফ্রেন্ডকেও বলে, আমাকেও বলে। যে লোকটা বলতেছে আপনাকে কি নাম? লোক না, ওই প্যারানর্মাল। 12 জন ছিল, একজন কিছুদিন আগে মারা গেছে। যেহেতু মারা গেছে বললেন, তাহলে তো মানুষ না। আমার লিসনারের জন্য একটু ইন্টারাপ্ট করছি, সরি। আপনি বলতে চাচ্ছেন যে 12 জন আপনার সঙ্গে আছে? আমার সঙ্গে না, আমার সাথে কথা হয়। 12 জন আপনার সঙ্গে কথা বলেছে, এর মধ্যে থেকে একজন মারা গেছে? হ্যাঁ, কথা হয় বলতে আমি একটু আগেই বলছি যে ওনারা একজনের উপরে ভর করে, তারপরেই আমরা কথা বলতে পারি। মানে উনি বলতে, আমি বলতেছি, আমি ওনার কথা বুঝতে পারছি, 12টা জিন ওনার কথা বলে, এর মধ্যে একটা জিন মারা গেছে কয়দিন আগে। তার উপর ভর করে সেটা? এটা ওই যে বললাম, আমার ফ্রেন্ডের এক সিস্টার আছে, তার উপরে ভর করে। ওনার সাথে রাসেল ভাইয়ের সাথে কন্টাক্ট করতে চায়, তখন সে কারোর উপর ভর করে ওর সাথে কথা বলে। এটা তো বিষয়টা। এই যে আমি স্টুডিওতে থাকতেও ফোন দিয়েছিল, আমি রিসিভ করি নাই। যদি আপনার কথা সত্য হয়, এক্ষেত্রে আমি বলবো আপনি কখনো দাঁড়িয়ে রাখছিলেন, সেটা কেটে ফেলছেন, তারপর থেকে এগুলো বেশি আবির্ভাব হয়েছে। আগে থেকে খুব অল্প অল্প ছিল, বাট তারপরে জিনিসটা ঘন হয়ে গেছে। না, কিন্তু সেটা না হয় অন্য হিসাব। ঠিক আছে, দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে কাটছে, এটা আপনি যেভাবে আপনার মতো করে বলতেছেন, বাট এটাকে তো আসলে বিষয়টা যত প্যারানর্মালি হোক না কেন, একটু হলেও তো বিশ্বাসযোগ্য করতে হবে। আপনি বলতে চাচ্ছেন জিন আপনাকে ফোন দিয়ে কথা বলবে? নাম্বারটা কি দিতে পারেন আমাকে? দিতে পারেন? আমি নাম্বার দেয়া ঠিক হবে না, আমি এখানে কথা বলতে পারি, ফোন দিতে পারি। আমরা কথা বলবো জিনিসের সাথে, আমরা কথা বলবো। না, আপনাদের বিষয় আপনি কথা বলেন, আমরা শুনবো। আমি একটা বিশ্বাস করছি না, আমি একটা বিষয় ড্যাম শিওর যে ওনাদের কেউ না কেউ এখানে আছে, কারণ এর আগে একটা জিনিস বলি, জিন কেন, জিনের 14 গোষ্ঠী আসতে পারবে না ইনশাআল্লাহ, আমি এটা বিলিভ করি, যেখানে আমি থাকবো। ফোন তো বন্ধ না? না, ফোনটা ব্যস্ত আছে, হয়তো আমার ফ্রেন্ড অন্য কারোর কথা বলতে পারে। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে এটা অ্যাড্রেস করি, নিশ্চয়ই আমরা আপনাদেরকে এমন কিছু উপস্থাপন করছি না যেটা আপনি নিতে পারবেন না। এটা ওর জীবনে যেমনই হোক না কেন, শিক্ষিত একজন লোক, এক্স্যাক্টলি শিক্ষিত একজন লোক, ব্যবসা করছে। আর যদি এখানে আপনি না এসে কোনো এমন লোক আসতো একটু কম শিক্ষিত টাইপের, আমরা অনুষ্ঠানে রাখতামই না, মানে আমরা লাইভে নিয়ে আসতাম না। আপনাকে আমরা স্পেস দিছি, আমরা চাই মানুষ দেখুক। না, ওনাকে আমরা স্পেস দেওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য আছে। ওনাকে যে আমরা নিয়ে এসেছি ফোন থেকে, তার পেছনের কারণটা হচ্ছে ওনাকে যে বিষয়গুলো আমরা বলবো সেগুলা অনেকের জন্য উপকার করবে আর কি, কারণ এটা মোস্ট ইন জেনারেল কেস। ওয়ালাইকুম আসসালাম, আছি ভালোই। স্পিকার দেন, আমরা শুনি। ফোন দিছিলেন? কে ফোন দিছিল? আমি মনে হয় দিছি দাদা। ও, কই দিলে? আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফোন দিছিলেন? কি হয়েছে? ফোন দিতে হারাটা থেকে সম্ভবত। আপনারা কি অসুস্থ হইলেন নাকি? বকুল ভাই ফোন দিছিল কালকে, বললো যে খুঁজতেছে। আমি আপা প্রচুর অসুস্থ। সেটা জানি। দাদা কই? দাদা, দাদা নামটা জিজ্ঞেস করেন তো। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দাদা, নাতির জন্য কি করলেন? কাজ কাম কি করবো না করবো না? আমি তো চাই কাজ কাম করো, ভালোভাবে সবাই থাকো। আপনার ছেলে কি আমার কাজগুলো দিবে না? বকলে তো সপ্তাহ 2-3 দিন ধরে আলিম আলিম নাচ শুনতো, বকলে কোনোদিন মুখ দিব খাবার হয় না, বকলের সাথে বইলি। বুঝছি, আমার অফিসের সব বেচছে বনবাসেই যাইতে হইব। ঠিক আছে দাদা, বাইরে আছি তো। ওকে, আপনি আমাকে একটু বোঝান ফোনের ব্যাপারটা। আমি যেটা শুনলাম এটা 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 কি? মহিলা কোনটা ছিল? বাড়ি উত্তরবঙ্গ। না না না, দাঁড়ান দাঁড়ান, উনি আগে শেষ করুন। উনি বলেন আপনি কি বলতে যাচ্ছেন এটা দিয়ে। এটা দিয়ে আমি দুজনের সাথে কথা বলছি। প্রথম যে ফোন ধরছে তার উপরে ভর করছে বাকি দুইজন। প্রথম যার সাথে কথা বলছি সে আসলে মানুষ, যে পিক করছে। পরে যার সাথে সে হচ্ছে তার সাথে ভাবির সম্পর্ক। হ্যাঁ, তার সাথে কার সম্পর্ক? তার সাথে আমার ভাবির সম্পর্ক আর কি, ভাবি ডাকি আর কি। আপনি ভাবি ডাকেন? মেয়েজিন আপনি ভাবি ডাকেন তাকে? পরি আর কি, পরিকে ভাবি ডাকেন। পরি। আর যার সাথে থার্ড টাইম কথা বলছি তাকে আমরা দাদা ডাকি। উনি হচ্ছে সবার বয়োজ্যেষ্ঠ, ওনার নাম হচ্ছে আমির হামজা। এগুলো ভর করে কার উপরে? ওই আপার উপরে। ওনারা কখনো ওনাদের বয়স আপনাকে বলছে? কত বছর বয়স? এই দাদার বয়স শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। আমার কাছে এই বিষয়ে ডিটেলস কথা হয়নি। দাদা আমার ফ্রেন্ডের কাছ থেকে বলছে প্রায় 4000 বছর। ওনারা যেটা করে যে পৃথিবীতে বয়স্ক যিনি আছে 4 জন না 5 জন, এর মধ্যে উনি একজন। এবং এই আপার উপরে যখন ভর করে তখন ছাড়ানোর জন্য বহুত চেষ্টা করছে, কেউ পারে নাই। এর মধ্যে আমি যতদূর জানি ছাড়াইতে গেছে এরকম 2 জন কেউ মেরেই ফেলছে। যাকে দিয়ে ছাড়াইতে গেছে সেই ওদের। সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, একটু থামাচ্ছি। আমার একটা ব্রেক নিতে হবে কারণ সময় অনেকক্ষণ চলে গেছে। আমি বলবো এটা ব্যাখ্যা না, ইনফ্যাক্ট আমার কাছে খুব হাস্যকর লাগতেছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। এই বিষয়গুলো জিন, ভূত, প্রেত যেটাই বলি না কেন আমরা সবকিছুরই একটা সিস্টেম আছে। মানে খুব বেশি হাস্যকর ভাবে উপস্থাপন করলে যখন ওই বিষয়টা যেমন জিনের অ্যাঙ্গেল থেকে পড়ে না, একইভাবে এটা নন সায়েন্টিফিক, কিন্তু তার মানে এই না যে খুব বেশি নাটকীয় এবং খুব হাস্যকর কোনো বিষয়। কারণ আমরা যতটা দেখেছি ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মুভিতে, এবং আমি নিজের চোখেও যতটা দেখেছি, সেই অ্যাঙ্গেলের সাথে এই ফোনের কথোপকথন এবং সেটা বিশ্বাস করার জায়গাটা হুইচ ইজ রিয়েলি রিয়েলি অ্যাবসলিউটলি আমার কাছে মনে হচ্ছে রিডিকুলাস। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটে। 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর FM 89.2 শুনছেন এবিসি রেডিও। যে কথাটি বলতে চাই, কাউকে ইমপ্রেস করতে চাইলে হতে হবে স্টাইলিশ, এবং তার জন্য চাই কুল লুকস। বেছে নিতে পারেন সেটওয়েটের 3টি হেয়ার জেল স্টাইল। সেটওয়েট জেলের ওয়েট লুক আপনাকে দেবে শাইনি ব্ল্যাক ব্রাশ লুক। কুল হোল্ড দিয়ে স্টাইল করতে পারবেন। এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে, এটা আপনি মন খারাপ করবেন না প্লিজ। একজন মানুষ যদি জিনের কণ্ঠে কথা বলে তাহলে ওই মানুষটার কণ্ঠ আর জিনের কণ্ঠ তো একরকম হওয়ার কথা না, একটু হলেও তো চেঞ্জ আসার কথা। এটা কিভাবে সম্ভব? মানুষ তো কিছুটা হলেও বিশ্বাস করানোর মতো। আপনি কন্টিনিউ ওনার সাথে কথা বললে হয়তো ফিল করতে পারবেন। আপনি কি সামনাসামনি কখনো দেখেছেন যে ওনার সঙ্গে যখন আপনি কথা বলছেন ওনার শরীরের মধ্যে চেঞ্জ আসে? কোনো ইয়া আসে? কি ধরনের চেঞ্জ আসে? চেঞ্জ না, ওই আহামরি ওইভাবে খুব একটা চেঞ্জ আসে না, কিন্তু আমি সামনাসামনি অনেকবার গেছি, কথা বলছি। আমরা একজন করে ওনারা আসে, কথা বলে। উনি আপনাকে যা বলে সেগুলো মেলে? হ্যাঁ, 100% মিলে। ওই 11 জন আমার ফ্রেন্ডকে 2009-10 সালে তাকে বলছে যে তার মাধ্যমে একজন আসবে, সে ওনাদের ছেলে। সেটা হচ্ছে পরে ডিসকভার করতে পারছে আমার ফ্রেন্ড যে সেটা আমি। মানে ওই জিনদের ছেলে? ওনারা আমাদের 3 জনকে ছেলে মেয়ে হিসেবে নিচ্ছে, আমাকে, আমার ফ্রেন্ডকে এবং যাকে ফোন দিলাম। সেজন্য আপনি এরকম দাদানাতি ভাবে সম্পর্ক করে কথা বলেন? ওনার ছেলে আমাকে ছেলে হিসেবে আর কি। উনি, ওনার ছেলে হচ্ছে মূল, সে আমাকে ছেলে হিসাবে করছেন। বাকিরা ওই প্রথম যার সাথে কথা বললাম যে ভাবি, উনি হচ্ছে তার জিন ছেলে, তো সেই হিসাবে আমার ভাবি হয়। আর যার সাথে বললাম দাদা, দাদা ওনার আবার বাবা। সংসার পাতায় বসছেন? না না, এটা আমার শেষ হয়নি এখন। আমি আবার একটু জানতে চাই, কারণ এগুলো আমাদের লিসনার ডিমান্ড। এইটা আপনাকে কন্ট্রোল করে বা আপনি তাদের সান্নিধ্য থেকে থাকলেন কেন? আপনার লাভ হচ্ছে কি, আপনার ক্ষতি কি? আপনি আমাকে এটাকে বলেন, যে কারণে আপনি আজকে টার্ফ করে এসেছেন। আমি তো আসলে বোঝার আগেই ইনভলভ হয়ে গেছি। প্রথম কথা হচ্ছে 2014 সালে আমি গেছিলাম ট্রিটমেন্ট নিতে, যে আমার বিজনেস খারাপ যাচ্ছে সেই বিষয়ে ওনারা ট্রিটমেন্ট দেবেন। ওনাদের ট্রিটমেন্ট আমাদের এই 3-4 জনের জন্য কাজ করে না, কিন্তু আপনি যে কোনো রোগী চ্যালেঞ্জ দিয়ে কন্টাক্টে আপনাকে কাজ করে দিবে, ভালো হয়ে যাবে। ফিস কত নেয়? কোনো ওইটা ফিস রোগীর উপরে ওনারা নেয়, আলাদা কোনো কিছু নাই। এবং বিশেষ করে ওনাদের যে আপনার কাজ করেন, আপনি থাকেন কেন ওইখানে? বলে যে পারলে ছুটে যাও,
হ্যাঁ, তো আটকে রাখছে। আমি তো ছুটে যাওয়ার জন্য বহুত জায়গায় ঘুরছি, চেষ্টা করছি, পারতেছি কি না। প্রবলেম হয় আপনার ছুটে গেলে? ছুটে যাবো কই, আমার কাজ হচ্ছে না তো, আটকে আছে, বেকার করতেছি। ভাই আমি মোহ, এবং এটা প্রবলেমটা সাইকিয়াট্রিক। আপনি যাই বলেন না কেন, আমার কাছে মনে হয় সাইকিয়াট্রিক, কিন্তু ফ্লোর আপনাকে দিচ্ছি আমি, বলেন আপনি আপনার মনে করেন। আমি শেষ করে দিতে পারলে মনে হয়। তো 2016 সালে আমি এসে ওনাদের কাছে, 2015 সালে টোটালি ওনাদের সাথে আমার যোগাযোগ ছিল না। তো 2016 সালে যখন আবার আমার এপ্রিল পর্যন্ত কাজ অফ, আমার ফ্রেন্ডের থেকে আমি নাম্বারটা নিই, নিয়ে আমি ফোন দিয়ে, কারণ আমি অন্য যে যাদের কাছে গেছি যারা জিম দিয়ে কাজ করে, তারা বলতেছে যে আমার ফ্রেন্ড আমার কাছ থেকে এসে অনেক কিছু ওনাদের বিষয়ে জানতে পারছে, যে ওনাদের খারাপ দিকগুলি ও ওদের থেকে দূরে সরতে চায়, এই জন্য আমাকে আটকাই রাখছে। আমি এইটা চিন্তা করে আমি ওনাদেরকে মাপ চাইতে যাই, বলি যে ঠিক আছে আমি কোনো, তারপরে বলে তোমাকে আটকাবো কেন, তুমি আমার ছেলে, ইত্যাদি ইত্যাদি। এরপরে 1-1.5 মাস এভাবে আমার কথা হয়। কথা হওয়ার পরে 2016 সালের ভাদ্র মাসের অমাবস্যা যেটা হয়, ওই সময় আমাকে ওই ডাইরেক্ট, এর আগ পর্যন্ত কিন্তু আমার সাথে কোনো জিনিস সাথে ডাইরেক্ট কথা হয়নি। আচ্ছা। এরপরে উনি ডাইরেক্ট আমাকে ফোন দিছে, দিয়ে বললো যে তোমার কাজগুলি এতদিন আসলে অমাবস্যার রাতে করতে হবে, এই জন্য এতদিন করিনি, ইত্যাদি ইত্যাদি করে দিচ্ছি। ডাইরেক্ট কথা হয়েছে আপনার সঙ্গে? হ্যাঁ, ডাইরেক্ট আমাকে। কিভাবে কথা হয়েছে? ডাইরেক্ট ওই ফোনে। যিনি আপনার ডাইরেক্ট ফোন দিয়েছে? হ্যাঁ, ডাইরেক্ট ফোন দিয়েছে বলতে ওই মোবাইল থ্রুই দিছে, ওই আপার উপরে ডাইরেক্ট হলো তো আপার কথা হইতো। হ্যাঁ, আচ্ছা, আপাই তো কথা বলতে পারে তাহলে? না, এটা আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আপা এটা এখন আপনাদের এখানে না দেখলে হয়তো বিশ্বাসযোগ্য হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, উনি ওনার মতো করে বলছেন, বলতে দিই আমরা। হ্যাঁ, বলেন। তারপরে 2016 সালে ওনারা বললো, এবং ওনাদের একটা প্ল্যান আছে, এই আমাদের কয়জনকে নিয়ে, যেমন আমাকে নিয়ে বেশ কিছু বিজনেস করার প্ল্যান আছে, আমার ফ্রেন্ডকে নিয়েও বিজনেস করার প্ল্যান আছে। যিনি ব্যবসা করবে আপনাকে নিয়ে, যিনি কি লাভ? এটা হচ্ছে যে আমাদেরকে ছেলে হিসেবে নিচে আমাদের রিস্ক করে দিবে, এই করে দিবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বলেন। তো এইভাবে করতে করতে অক্টোবর নভেম্বরের মধ্যে আমার কাজগুলো করে নিয়ে আসার কথা, মানে আমার বাইং হাউসের কাজগুলোর মধ্যে আমার 3-4টা বায়ারও আসছিল, সেই কাজগুলো দেওয়ার কথা, কিন্তু ওনারা ফাইনালি বায়ারগুলা এসে, এবং ইভেন এর মধ্যে একটা বায়ার আছে আমার খুব ক্লোজ, তাকে ওনারা ফিরাই নিয়েছে। পরে বললো দিবে দিবে করতে করতে আমি ওনাদের টাইম দিয়েছিলাম লাস্ট ডিসেম্বর পর্যন্ত। তো এরপরে আসলে আমি এরপরে খুব একটা কথা বলি না, এবং আমি আস্তে আস্তে রিলেশনের একটা দূরত্ব তৈরি করেছি, এবং আমি এটার জন্য এখন নিজে ওই যে সূরা বাকারা বলেন, আরো কিছু ইয়া আছে, ওগুলো মোবাইলে সেভ করে আমি সকাল বিকাল নিজে আমল করা শুরু করছি। কিন্তু ফ্যাক্ট হয় যে আমি আমল করলে হয়তো আমি আমার নিজের প্রবলেম শুধু কাজ নিয়ে আসতে পারবো, কিন্তু প্রবলেমটা কি শুধু কাজই হচ্ছে নাকি অন্যান্য ক্ষেত্রেও হয়? ব্যক্তিগত জীবন, ওরাই ঘুমের মধ্যে কোনো সমস্যা দেখছেন? না, এগুলোতে কোনো শুধু আপনার ব্যবসায়িক ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে? কর্মের ক্ষেত্রে আর কোনো প্রবলেম। আপনাকে রেজা ভাইয়ের কাছে ফ্লোর দেবার আগে আপনাকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা সায়েন্টিফিক বলি, নন সায়েন্টিফিক বলি, যাই বলি না কেন, আপনি এগ্রি করবেন, সে কারণে তো আপনি এখানে আসছেন। হ্যাঁ, শিওর। ফাইন, রেজা ভাই, ওপেন ফ্লোর, বলেন। আমি আসলে কিছু, আমার এখানে আমি হতবাক, এই ধরনের কেস আমরা কখনো পাইনি, আমরা জীবনে ফার্স্ট। আমার এক্সপিরিয়েন্সে, আমার লাইফ এক্সপিরিয়েন্স যেটা বলা যায়, তো আপনি তো বলছেন যিনি আপনাকে ছেলে ডাকছে, আপনার বানসে মারার কথাই দেবো, না, সে এটা করবে না, এটা আমি জানি। প্রথম কথা হচ্ছে আপনার বিজনেস উন্নতি কখনো হবে না, ফার্স্ট অফ অল। আচ্ছা, হবে না, আপনি চেষ্টা করতেছেন, অলরেডি আপ ডাউনের মধ্যে আছেন, বিয়ে আপনার আটকে থাকবে, আপনার বয়স হয়ে গেছে, বিয়ের বয়স অলরেডি হয়ে গেছে, বাট অলরেডি লেট হচ্ছে দিন দিন, আটকে থাকবে। আমি আগে সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি ভাই দিই? জি প্লিজ, তারপরে প্যারানর্মাল যাবো আমি। এই যে মহিলাটা আপনার সাথে কথা বললো ফোনে, আমি আগে প্রথম যুক্তি দেখাবো, তারপর আমি জিনের বিষয়টা বলবো। এরকম অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, অসংখ্য মহিলা আছে। এগ্রিড। মহিলারা এদের ডিভোর্স হয় কয়েকবার, জামাই থাকে না, চলে যায়, তখন তারা সমাজে টিকে থাকার জন্য, অনেকে আপনার জীবনের গল্প শুনছেন, অনেকে দেহ ব্যবসায় লেগে যায়। তো এটা তারা করতে পারে না সমাজের জন্য, তখন তারা কোনো না কোনো মাধ্যম খুঁজে, যারা একটু চালাক তারা এই ব্যবসাটা করে, নিজের ভয়েস চেঞ্জ তারা ভালো করতে পারে, এবং যারা খুব নাটক ফাটক দেখে খুব ভালো অ্যাক্টিং করতে পারে, এই অ্যাক্টিং এর বিনিময়ে তারা মানুষকে বোঝায় তাদের উপরে জিনভূত আছে, এবং শিক্ষিত লোকরাও সেটার, এবং ছেলেরাও করে। আপনি কিন্তু একটা ভিডিও শেয়ার দিয়েছিলেন আমাদের। মেয়েরা ফেমাস হয় খুব ইজিলি, রাইট? কারণ একটা মেয়ে মিডিয়াতে যখন ঢুকে, এটা একটা মিডিয়া, জিনের মিডিয়া, একটা মাধ্যম, ইজিলি ফেমাস হতে পারে ছেলেদের, মানে কম্পারেটিভ টু ছেলে। তো মহিলাদের প্রতি স্বাভাবিক মানুষের আকর্ষণটা বেশি থাকবে। এটা একটা সিস্টেম, বিজনেস সিস্টেম, যারা এটা করে আসছে রেগুলার। যদি আপনি বলছেন আপনি কনফার্ম জিন এখানে আছে, এটা একটা কাগজের টুকরা, জাস্ট একটা কাগজের টুকরা রাখলাম এখানে, জিনের সর্বশক্তি দিয়ে বলেন এটাকে নিচে ফেলতে পারবে না সে। আমরা জানি জিনরা শক্তিশালী, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা পড়ছি। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছিলেন, ওনার ইশারায় আমার কাবাঘর তৈরি হয়েছে, জিনরা তৈরি করছে। তো জিনরা কাবাঘর তৈরি করা মানে ইটের কাজ জিনরা পারে, কর্মক্ষমতা জিনদের আছে, একটা সুতা পর্যন্ত ওই মহিলার জিনের সরানোর ক্ষমতা নাই। এটা আমি চ্যালেঞ্জ করবো আর কি। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? আমার এমনও কিছু এক্সপেরিয়েন্স আছে যে আপনি যে টি শার্টটা যে দোকান থেকে 1000 টাকায় কিনছেন, আমি সেটা হয়তো 500 টাকায় কিনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, পারবেন, অবশ্যই পারবেন। এটা নরমাল ঘটনার মধ্যেই পড়ে।
দেখা গেছে হয়তো কোনো জায়গায় গেছি, রোডে অনেক ট্রাফিক, ডাক দিলে এসে খুব দ্রুত ট্রাফিক ছাড়াই দিতে পারে এবং কোনো কিছু কিনতে গেলে হ্যাঁ ওরা হেল্প করে। এরকম অনেক এক্সপেরিয়েন্স আমাদের দুই ফ্রেন্ডের আছে। ট্রাফিক সরানো অনেক কঠিন কাজ, আপনি কাগজটা দেখেন না সরায়, কাগজটা ওরা এইটা এইভাবে এসে করবে না। এটা আপনি একটা প্রমাণ করেন, আপনি 11 জন জিন আপনার সঙ্গে আছে, আপনার সাথে কথাবার্তা বলে, আপনি একটা ছোট প্রমাণ দেখাতে আমরা আপনাকে কোনো প্রেসার দিচ্ছি না আর কি। হ্যাঁ, আমরা জানার জন্য আমরা একটু বিশ্বাস করি, আমরা চাই না কোনো গেস্ট আমাদের এখানে এসে লজ্জিত হোক কোনো কথায়, আমরা কখনো এটা চাই না। আমরা রেসপেক্ট করছি ভাই, আমরা সম্মান করি, এবং আপনাকে যে কথাগুলো আমরা প্রশ্নমান দিচ্ছি সেটা কিন্তু আমাদের লিসনারদের কথা, কারণ তাদেরকেও 1 ঘন্টা সময় নিচ্ছে, আমরা তাদেরকে বিশ্বাস করতে হবে জিনিসটা। লিসনারদের কথা বলবে, কিছু একটা দেখেন না, বেলুনটা ঠাস করে ফুটাই দেন বা কিছু একটা ঘটে, আমাকে একটা বেলুন আমার গেঞ্জিটা বলেন জিনজাটা চাইনা ছিঁড়ে ফেলে, না না অত বড় দরকার নেই, বেলুনটাই ফুটা করে দেখ। বেলুন ফুটার কোনো বিষয় না, মাইক্রোফোনটা আমার সামনে থেকে সরাই নিয়ে যায়, গ্লাসে পানি আছে, কাগজটা ফুদিলে সরে যাবে, এই যে ফুদে সরাই দিক বলেন। সেটা হয়তো আমি এখন করতে পারবো না, কিন্তু এরকম লাইফের এক্সপেরিয়েন্সের অনেক কিছু আছে ভাই। আচ্ছা বলেন। আপনাকে বিলিভ করতে হবে, আপনি যদি বিলিভ না করেন আপনাকে কেউ কি করতে পারবে। এখন ওনাকে আমি দেখাই, ঠিক আছে। আপনার আপু কি নাম বলছেন ওনার, যে আপার উপর জিন ভর করে, কি নাম বলছেন ওনার? আমার আপার নাম ওনারা রাখছে জায়েদা। আচ্ছা, জিনকে আপনি বলবেন আমি রেজা ভাইয়ের কাছে গেছিলাম, রেজা ভাই বলছে তোমরা বেকার, কার্ডটা নেন। কার্ড টানবো? এটা তো মানে প্লেইং কার্ড, নরমাল কার্ড, প্লেইং কার্ড যেটা বলি। হ্যাঁ ওকে, আমার সাথে কোনো জিন ভূত নাই, আমি আপনার ব্রেনের মধ্যে ঢুকবো, কাউকে আমি আপনার ব্রেনে ঢুকাবো, এটা প্রুফ দেওয়ার জন্য। আমার কথায় জিনরা কোনো কিছু মুভ করবে না বা জিনরা কোনো কিছু করতে পারে, আমি বলবো না কখন আমি জিন দিয়ে কাজ করাই। লিসেনারদেরকে বলবো আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি রিসার্চ করি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দিয়ে, এতটুকু। আপনি এখান থেকে একটা কার্ড না দেখে নিচে রেখে দেন, যেটা মন চায় রেখে দেন। আমি এই কাগজে কিছু লিখবো, আমি আপনার ব্রেনে একটা কমান্ড দিব অটোমেটিক। রেজা ভাই কাগজে কিছু একটা লিখছে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না, ওপাশ থেকে উনি বোধহয় দেখেছেন। আমি কি দেখতে পারি লেখাটা? হ্যাঁ, আপনি ছোট্ট একটা নাম্বার বলেন, 9 একটা নাম্বার বলেন, 3। উনি কি বলছেন? 9 and 3। কোনটা আপনি চিন্তা করে বলছেন, কোনটা চেতন মন, কোনটা অবচেতন মন বলেন? বুঝেন তো চেতন মন, হ্যাঁ অবচেতন মন, আমি মেডিটেশন করি মাঝে মাঝে। কোনটা আপনার চেতন মনের কথা, কোনটা অবচেতন মনের কথা? 9 চেতন মনের কথা। চেতন মন অলওয়েজ রং, জানেন তো এটা? আর অবচেতন মন কোনটা? 3। এটা আমার কমান্ড, এটা আমার ওনার প্রতি কমান্ড। মানে আমি বুঝিনি, আরেকবার বল যদি বলেন। চেতন মন সবসময় মানে চেতন মন মানে আমরা যা চিন্তা করি তাতে চেতন মন, এটা রং। উনি নিজের মুখে বলছেন না, চেতন মন তো অবশ্যই চেতন মন যা আমরা ভাবি, ওটা তো আপনার একান্তই আপনার ব্যক্তিগত। আর 3টা হচ্ছে আপনার কমান্ড। উনি কি বলছে আপনি বলেন? কোনটা অবচেতন মন? কোনটা অবচেতন মন? হচ্ছে 3। অবচেতন মন মানে ওনার নিয়ন্ত্রণের বাইরে, এটা তো অবচেতন মন আমরা বলি, মানে সাবকনশিয়াস মাইন্ড যেটা উনি মেডিটেশন করে বুঝে। এই 3 হচ্ছে আমার কমান্ড আপনার প্রতি, আমি আপনার কমান্ড দিছি 3। এটা কি বিশ্বাস করেন? করেন না? এটা হতেও পারে, আবার নাও পারে। কার্ডটা দেখেন আপনি, আমি যেটা কমান্ড দিছি আপনি 52টার মধ্যে সেই কার্ডটা নিতে বাধ্য। আপনি কিভাবে ভাইকে দেখান, দেখান। হ্যাঁ 3, এটা হচ্ছে আমার কমান্ড আপনার ব্রেনের প্রতি, আমি আপনাকে সেই কাজটা করে নিতে পারবো যেটা আমি চাবো। এখন এটা যদি আমি বলি জিন দিয়ে করাইছি মানুষ, আমি তো প্রমাণ দিয়ে দিলাম, মানুষ হাততালি দিবে। আর যদি বলি না এটা আমার ব্রেন দিয়ে করছি, টেলিকিনেসিস দিয়ে করছি, সেটা মানুষ হাততালি দিবে। আমি এটা কি বলবো, জিনের কাজ না টেলিকিনেসিসের কাজ? এটা আপনি বলেন, এবার আমাদেরকে উত্তর দেন। আমাদের সাথে প্লে করতে দিন, ওইলা জিনিসটা উনি ওনার মতো করে। আপনি বলেন আপনার কাছে এখন এটা কি মনে হইতেছে, জিনের কাজ নাকি এটা কোনো লজিকের কাজ? এটা লজিক বলতে রেজা ভাই যেটা বলছে এটা ম্যাজিক বলবো না আমি, আসলে ম্যাজিক হচ্ছে আমি লুকায় কাট দিলাম। না এটাকে বলতে দেন। এটাকে কি বলে মেডিটেশনের ভাষায় আর একটা কি যেন বলে, এটাকে বলে ব্রেনের টেট্রাস্টোর, টেট্রা লেভেল বা টেলিকিনেসিস বলে, জ্ঞানের গভীরতা, টেলিপ্যাথি সিস্টেম। এটা পসিবল, কারণ আমি মেডিটেশন করি। সায়েন্স তো টেলিপ্যাথি মানে না, সায়েন্স মানে না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ব্রেন কমান্ড দিয়ে অনেক কিছু জানবো। আপনি কি বলবেন আগে থেকে? আমি কিভাবে জানি? আমি তো এখানে বসা আপনার পাশে। না, এটা প্রথম কথা হচ্ছে আমরা যদি ডিবেট করে ফেলি শোতে, সেই ডিবেট কোনোভাবেই ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব না। আমরা শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যেটার মধ্যে আছেন সেটা আসলেই পুরোপুরি নন সায়েন্টিফিক। ইফ ইট ইজ জিন, জিন তো অবশ্যই বিলিভ করি কজ আমরা রিলিজিয়াস ম্যান। জিনেও যদি হয় ব্যাপারটা, তাহলে জিন এই ফর্মে আপনার কাছে আসার কথা না। আপনি জিন নিয়ে নিজে স্টাডি করেন, আমাদের কথা বলতে হবে। স্টাডি করে অলরেডি। হ্যাঁ, যদি করে থাকে তাহলে স্টাডি শুরু করছি লাস্ট উইকে, তাহলে স্টাডি করলে ওনার জায়গা থেকে জিনিস বলেন। আমি যদি এখন বলি জিন আমাকে বলে দাও ওনার অবস্থা, জিন আমাকে বলছে আপনি চশমা পড়তেন এক সময় পড়তাম, এটাকে আপনি বলবেন যে জিন আছে? উনি তো বলে দিল।
সত্যটাই বলছি। আপনার ওই মহিলা পারবে না কিন্তু এই জিনিসগুলো যা আমি করতেছি, না, কখনো পারবে না। সেগুলো করেও না। আমি খুব 11টা মিলে পারে না, আর আমরা এখন আমি খুব নিখুঁত ভাবে বলি, আমি যা বলি 100 বলি। আমি লিসেন থেকে বলবো, আপনারা আমার কথা বিলিভ করবেন না, এটা যেহেতু শো, আমি কখনো সব জানতাম অফিস না, আমি স্টুডেন্ট। আপনি গত সপ্তাহে লাইভটা দেখেছেন ওদের ফেসবুক, আপনি তো ফেসবুকে আছেন। আমাদের এরকম একটা লাইভ আছে, তা ছিল, সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি। গাছ তো একটা আছে, উনি হাত দিয়ে আলো ধরেছেন, আলো ধরে সেটা বয়ামের মধ্যে বন্দী করে রেখেছেন। এটাকে আমি আমার জায়গা থেকে মনে করছি ইটস ম্যাজিক, এরকম হতেই পারে। এখন আপনি আপনার জায়গা থেকে মনে করলেন এটা জিন, আরেকজনের জায়গা থেকে মনে করছে এটা একটা কারসাজি, আরেকজনের জায়গা থেকে মনে করলেন 2 নখের কারসাজি। কে কিভাবে নিচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জিনিস কিন্তু একটাই, হয় সেটা ম্যাজিক, অথবা সেটা জিন, অথবা 2 নখের কারসাজি। আমরা কি এটা বোঝাতে পারছি আপনাকে? সো আপনি যে বিলিফটার মধ্যে আছেন সেই বিলিফটা থেকে আপনাকে বের হতে হবে, কারণ এই বিলিফটা আপনার ক্ষতি করতেছে। আচ্ছা, আপনি বললেন যে উনি বিজনেস করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এটা কেন বললেন আপনি? উনি তো পুরো ডিমোরালাইজ হয়ে গেছে। উনি যেহেতু উনি আপুর কথা বলেছে, আমি চোখ বন্ধ করে বললাম জিন আমাকে বলো উনি কি করতেন। জিন বলছে উনি চশমা পড়তেন। হ্যাঁ, আমি বললাম এই কথাগুলো কিন্তু অযৌক্তিক, কিবরিয়া ভাই, লিসনারটা বিলিভ করবেন না প্লিজ। বললাম, আপনি বলেন হ্যাঁ আমি চশমা পড়তাম, এই মহিলা আপনাকে পারবে না, যে মহিলা 11টা জিনিস সে পারবে না। আমি আপনাকে বলছি আপনার নামের অক্ষর আর দিয়ে শুরু, প্রথম অক্ষর পারবে না। তারপরে আপনি বাসায় জিন নিয়ে পড়াশোনা শুরু করছেন, গবেষণা শুরু করছেন, অফিসে লেখাপড়া শুরু করছেন, এটা মহিলা বলতে পারবে না। এখন আমি বলছি আপনি 52টার মধ্যে একটা কার্ড নেন, আমি বলছি যা মন চায় নাম্বার বলেন, 0 থেকে 9 মানে নাম্বার বলেন। আপনি 96 বলছেন, চিন্তা করে বলছেন 96 তো কার্ড হয় না, 52টা কার্ড হয়। আপনি আবার বলছেন 9, তারপর বলছেন 3, বুঝছেন বিষয়টা? এই 9 আপনি নিজের মুখে স্বীকার করছেন, 9টা আপনার চিন্তা শক্তি আর 3টা আপনার অবচেতন মন। অবচেতন মন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আপনি কার্ডটা দেখলেন 3, এটা আমি 4 হইতে পারতো, 5 হইতে পারতো। আমি আপনাকে কনফার্ম করলাম যে 3টা আমার কমান্ড আপনার প্রতি। তো এগুলো আপনি কিভাবে যুক্তি দিবেন? কোনো যুক্তি নেই, এগুলো ব্রেনের একটা স্তর না। কিন্তু আপনি ওনাকে যেটা বললেন যে ওনার চাকরিও বিজনেসও হবে না, চাকরি হবে না, বিজনেস হবে না। হ্যাঁ, এবং হলো আপনি বললেন যে বিয়ে হবে না। কেন বললেন এটা? কারণ আমি আপনার ব্রেন দেখতেছি, আপনার ব্রেন, এটা আমার ফিলিংস আছে, আপনার ব্রেন আপনার নিজের প্রতি কনফিডেন্স 0 পাচ্ছি। এক্স্যাক্টলি, আমরা এটার ব্যাখ্যা নিব ছোট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, কনফিডেন্ট অনেক বড় একটা জিনিস এবং এটারও সায়েন্টিফিক ব্যাখ্যা অনেক সময় পাওয়া যায় না। কোনো মানুষ বিলিভ করে যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে আজকের দিনটা আমার সুপার যাবে, এবং সত্যি সত্যি সুপার যায়। কখনো বিশ্বাস করে আজকে আমার একটা দুর্ঘটনা ঘটবে এবং তখন দুর্ঘটনা ঘটে। বিজ্ঞানের জায়গা থেকে এই সাবকনশিয়াস মাইন্ডের একটা ব্যাখ্যা হয়তো বা আছে, কিন্তু এই বিষয়টা পুরোপুরি অশরীরী। যাই হোক, এইটা নিয়ে আমরা ফিরে আসতে চাই মাত্র 5 মিনিট পরে, আজকের ডরের সেগমেন্টে একেবারে শেষ ভাগে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি 5 মিনিটের। আর আমাদের পেজটিতে আপনারা চলে আসতে পারেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dortarot, DAARTAROT। লাইক দিয়ে কানেক্টেড হয়ে যাবেন। এই পেজটি থেকে আপনারা চাইলে সরাসরি ফোনে SMS পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফিরছি 5 মিনিট পর। ডর মানে ভয়, haunted by Pran Mr. Mango Candy. ডর FM 89.2। ছিটাবেন না, শরীর পানিটা আর কি, এটা তো লজিক কি? সেটা আমার এই যে জানি না, আমার কে বললো যে এটা অফিসে সেটা না, একটা সাধারণ পানি ছিটিয়ে দিলে কি হবে? এটা আমার ব্যবসার জন্য দিছে হয়তো। মানে যুক্তি কি? পানি ছিটালে ব্যবসা লাভ হবে, তাতে সেটা যুক্তি? এখানে একটা যুক্তি থাকতে হয় না। ধরেন আপনার সঙ্গে এটা দিল, একটা ব্যবসায়িক কোন একটা পণ্য দিয়ে দিল, ব্যবসায়িক একটা পণ্য, সেটার একটা কোনা কেটে দিল। ধরেন আপনি কাপড়ের ব্যবসা করবেন, একটা কাপড়ের কোনা কেটে দিল, দিয়ে বললো ঘরের মধ্যে ঝিলাই রাখো। তাহলে বুঝলাম যে আপনি কাপড়ের ব্যবসা করবেন, এই জন্য কাপড় দিছে। আপনি কি সুইয়ের ব্যবসা করবেন, এই জন্য সুই ছিটাতে বলছেন? তাইলে ব্যবসা করব না। তাইলে কি পানিটা দিছিল, যুক্তিটা কি জানতে চাচ্ছি আমি আসলে। এটা ওই ব্যবসার কাজগুলো ঠিক হওয়ার জন্য ওনারা দিছিল। ব্যবসা পানি ছিটালে ব্যবসা ভালো হয়ে যাবে আপনি মনে হয়? আচ্ছা, তো ব্যবসা আমি এটা 2 দিন সেটার মধ্যে ছিটাই, আমি একটা ভেরি অড কোশ্চেন করব আপনাকে, ঠিক আছে? আপনি ধরেন ব্যবসা ভালো করার জন্য আপনাকে মলমূত্র কিছু একটা দিয়ে প্যাকেট করে বললো যে এটা ঘরের মধ্যে রেখে দাও, আপনি রেখে দিবেন? না, সেটা রেখে দিব না। রেখে দিবেন না, কারণ ওটা তো ভালো জিনিস না। এই সুয়ের সাথে ব্যবসার সম্পর্কটা কি? ওটা রাখবেন না কারণ লজিক আছে, এটা রাখবেন কেন? আমি সেইটা ফাইন্ড আউট করার জন্য এটা সাথে করে নিয়ে এসেছি। এটা আমি ঠিক করে নাই। আমাকে বোতলটা দেন, ওনাকে দেন, যাবে দেন। এটা যে পরা পানি গন্ধ শুনে মনে হচ্ছে, ভিতরে কিছু পাথর আছে, সুই আছে, একটা না অসংখ্য সুই আছে ভিতরে, 13টা না 21টা ভুলে গেছি। তো এখানে বোতলের মধ্যে একদম এটা 1 লিটারের বোতল, 1 লিটারের পানির বোতল, একদম নিচের অংশে সামান্য কিছু পানি আছে, হয়তো 100 গ্রাম পানি আছে, সেটা নিচে অসংখ্য সুই, আর পানির মধ্যে আগরবাতির গন্ধ পাচ্ছি আমি। আপনার বিলিভের দিক থেকে বলবো আপনি ছিটান, আমরা আপনাকে বিলিভকে নষ্ট করতে চাই না, কিন্তু আমরা আপনাকে যে অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো আপনি নেবেন আশা করি। লিসেনারদেরকে এটাই বলতে চাই, আমি রেজা ভাই আপনার সাথে আছি, সবসময় থাকবো, আপনাদেরকে অনেক ভালোবাসি। কিবরিয়া ভাই আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, আমার চেয়ে বেশি। আর আপনাদের যে কোনো সমস্যায় আমি চেষ্টা করবো অ্যাডভাইস করার জন্য। এটাই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, শুভরাত্রি। ডর মানে ভয়, haunted by RFL ওয়াটার পাম্প টাইম চেক। সময় এখন রাত 1টা।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। And the night will come, and so will Rehan, because the devil knows why the sleepless nights cry. No, don't you throw, not again.